হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ ক্যাটস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আমাদের এই ওয়েবিনারে অ্যাপ ডেভেলপমেন্টে স্টেট ম্যানেজমেন্টের গুরুত্ব নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের এই ওয়েবিনারে আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন নিয়ামুল হাসান ভাইয়া। ভাইয়া কাজ করছেন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নাগরিক টেকনোলজিস লিমিটেডে। সেই পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা চ্যাটে লিখে জানাতে পারেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন গুলো নেব। হ্যাঁ, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, শুরু করে দিই তাহলে, তাই না? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা কাস্ট করি আমার। হ্যাঁ, হ্যাঁ, আপনি শুরু করার আগে আমি একটু ইন্টারাপ্ট করবো। শিওর। শেয়ার করার পরে যে উইন্ডোটা আসতেছে না জুমের, ওইখানে মোর অপশনে গেলে আপনি একটা অপশন পাবেন যে ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স। ওইটা একটু জাস্ট টিক দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে। ইয়েস, জি ভাই, ঠিক আছে। ওকে, এখন দেখা যাইতেছে মনে হয়, তাই না? পারফেক্ট। আমাদের ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ আমার এই চান্সটা দেওয়ার জন্য, যে আসলে ফ্লাটার নিয়ে আপনারা যারা আগ্রহী আছেন তাদের সাথে একটা ফেস টু ফেস কমিউনিকেশন বা একটা মিটের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আজকে আমাদের টপিক হচ্ছে ফ্লাটারের স্টেট ম্যানেজমেন্ট, যে ফ্লাটারে কিভাবে স্টেট ম্যানেজ করতে হয়। তো এটা সর্ট অফ একটা বিগিনার টপিকও বলতে পারেন, অ্যাডভান্স টপিকও বলতে পারেন। কারণ হচ্ছে আমরা যারা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করি বা ফ্লাটার যে কোনো ধরনের ফ্রন্ট এন্ড অ্যাপ, আপনি যদি ওয়েবের ক্ষেত্রে যান, ওয়েবের ক্ষেত্রে রিয়াক্ট বলেন, ভিউজেস বলেন, অ্যাঙ্গুলার বলেন, অথবা মোবাইলের ক্ষেত্রে যদি বলেন ফ্লাটার আছে, রিয়াক্ট নেটিভ আছে, এই টাইপের অ্যাপ্লিকেশনের ক্রুশাল একটা পার্ট হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট। তো ফ্রন্ট এন্ডে আপনি কত ভালো একজন ডেভেলপার, কত এক্সপিরিয়েন্স একজন ডেভেলপার, এই ব্যাপার স্যাপার নির্ভর করে, বা অনেক এক্সপিরিয়েন্স হইলে যে ব্যাপারটা আপনার ভালো হয় সেটা হচ্ছে স্টেট ম্যানেজমেন্টে আপনার এফিসিয়েন্সিটা বাড়ে। তো এটা এমন একটা টপিক যেটা আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করার শুরুতেও শিখি এবং শিখতে থাকি, এবং যত দিন যায় আমাদের স্টেট ম্যানেজমেন্টের অ্যাপ্রোচটা বেটার হয়। তাইলে এইটা অন্তত পক্ষে এইটুকু থেকে ক্লিয়ার যে স্টেট ম্যানেজমেন্ট কত গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, তার আগে আমাদের মনে হয় আর একটু একটা ব্যাপার ক্লিয়ার হয়ে নেওয়া উচিত, যে আপনারা এখানে যারা আছেন আমার সাথে, তারা ফ্লাটার এই সম্পর্কে আইডিয়া আছে কিনা, বা ফ্লাটার দিয়ে কি হয় এই ব্যাপারটা সম্পর্কে জানেন কিনা, অথবা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে যদি কে থাকে না আপনারা অলরেডি, তাহলে কে কি করতেছেন দু একজনের কাছ থেকে যদি আমরা একটু শুনে নিতে পারি। কেউ কি আছেন, একটু শেয়ার করবেন? অডিয়েন্স যারা আছেন আপনারা কিন্তু চাইলে চ্যাটে লিখেও জানাতে পারেন। হুম, জি, চাইলে অবশ্যই আপনারা চ্যাটও জানাতে পারেন। আচ্ছা, ওকে। বা আমি শুরু করে দিতেছি, আমরা টাইম নষ্ট না করি। আর আপনাদের কারো যদি কিছু বলার থাকে, যে কি করতেছেন এটা যদি শেয়ার করতে চান, অথবা আমি যে সেশনটা করতেছি এই সেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ইনস্ট্যান্ট আমারে পজ করে দিতে পারেন।
পজ করে আপনার প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন, আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, তো স্টেট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ওই যে বিগিনিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত সব পর্যায়ে আমাদের লাগে। তো স্টেট ম্যানেজমেন্ট ব্যাপারটা কি? ফ্লাটার নিয়ে তো অবশ্যই আমাদের আইডিয়া আছে। ফ্লাটার হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা সাধারণত অ্যান্ড্রয়েড, আইওএস এই সব অ্যাপ তৈরি করে থাকি, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপগুলো তৈরি করে থাকি। আচ্ছা, কাজী সাকিব ভাই বলতেছে, আই এম ওয়ার্কিং অন ফ্লাটার ফর 2 ইয়ার্স কারেন্টলি ইন হাসানস আইটি সলিউশন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমাদের ফ্লাটার নিয়ে বিগিনার যারা আছে এরকম লোকজনও আছে, ফ্লাটার নিয়ে অনেকদিন ধরে কাজ করতেছে এরকম মানুষজনও আছে। আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা তাহলে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। ব্যাপারটা তাহলে আপনারা বুঝবেন, যেহেতু অলরেডি অনেকে ফ্লাটার নিয়ে কাজ করছে। আচ্ছা, তো স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা কি? স্টেট ম্যানেজমেন্টটা যদি আমরা সিম্পলি ডিফাইন করতে চাই, তাহলে স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, এই অ্যাপ্লিকেশন গুলো আন্ডার দ্য হুড অনেক কাজ করে, অনেক ধরনের কাজ করার প্রয়োজন পড়ে। আমাদের এপিআই কল করতে হয়, আমাদের নেটিভ যে ডাটাগুলো আছে, লোকাল যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো ক্যাশিং করার প্রয়োজন পড়ে, আমাদের বিভিন্ন ধরনের লোকাল ডাটাবেজ অপারেশন আছে, এই অপারেশন গুলো করতে হয়, আমাদের ফাইল আইও করতে হয়। এই অপারেশন গুলো সব আন্ডার দ্য হুড চলে। ইউজাররা এই জিনিসপত্র দেখতে পারে না, বা এগুলো হইতেছে কি হইতেছে না ইউজাররা কোনো কনসার্নই থাকে না এই ব্যাপার স্যাপার গুলো নিয়ে। আচ্ছা, তো এখন এই নেটিভ বা এই লোকালি আন্ডার দ্য হুড যে কাজকর্মগুলো হয়, যে এপিআই কল হইতেছে বা ক্যাশিং করতেছি আমরা, লোকাল ডাটাবেসে কোনো ডাটা রিড রাইট করতেছি, কোনো ফাইল আইও অপারেশন করতেছি, এই অপারেশন গুলোর প্রেক্ষিতে আমাদের ইউজার এন্ডে কিছু চেঞ্জেস শো করতে হয়। যেমন আমরা এপিআই থেকে যখন ডাটা লোড করি অ্যাপের মধ্যে, তখন আমাদের কি করতে হয়, যখন ডাটা আমাদের কাছে নাই, একটা স্পিনার বা একটা লোডিং অ্যানিমেশন আমাদের দেখাইতে হয়, তাই না? আর যখন আমাদের ডাটা ফিচটা হয়ে যায়, ডাটা যখন সাকসেসফুলি এপিআই থেকে বা সার্ভার থেকে আমাদের অ্যাপের মধ্যে চলে আসে, তখন আমরা কি করি, লোডিং অ্যানিমেশনটা সরায় দিয়ে সেখানে আমাদের অ্যাকচুয়াল ডাটাটা শো করি। তো এই ব্যাপারটাই হইতেছে স্টেট ম্যানেজমেন্ট, যে আন্ডার দ্য হুড যে অপারেশন গুলো হইতেছে, এই অপারেশন গুলোর প্রেক্ষিতে ইউজারকে কি চেঞ্জেস আপনি ইউআই এর মধ্যে দেখাবেন, এই ব্যাপারটাই হইতেছে স্টেট ম্যানেজমেন্টের বেসিক। এর বাইরেও কিছু ব্যাপার স্যাপার আছে, ওইটাতে না যাই আমরা। তো স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের অ্যাপের আন্ডার দ্য হুড অপারেশনের প্রেক্ষিতে ইউআই এর মধ্যে ইউজারকে যে চেঞ্জেস গুলো আমরা শো করি, এটাই হইতেছে স্টেট ম্যানেজমেন্ট। তো স্টেট ম্যানেজমেন্টের আমরা যদি বেসিক কিছু এক্সাম্পল দিই, দেখেন আমাদের অ্যাপের মধ্যে বিভিন্ন ফাংশনালিটি থাকে। যেমন এই যে এখানে অ্যানিমেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনবোর্ডিং একটা স্ক্রিন দেখা যাইতেছে, অনবোর্ডিং একটা স্ক্রিনে ইউজার ইন্টারাকশন করতেছে, যার প্রেক্ষিতে স্ক্রিন গুলো চেঞ্জ হইতেছে, অ্যানিমেশন চেঞ্জ হইতেছে, কম্পোনেন্ট চেঞ্জ হইতেছে। এই ব্যাপার স্যাপার গুলো হ্যান্ডেল করা হয় স্টেট ম্যানেজমেন্টের থ্রুতে। আবার এখানে থিম চেঞ্জ করি আমরা, এই থিমের মাধ্যমে পুরো অ্যাপের একটা স্টেট আমরা চেঞ্জ করতেছি, যে অ্যাপ ডার্ক অবস্থা থেকে অ্যাপ লাইট অবস্থায় যাইতেছে। তো এই ব্যাপার স্যাপার গুলো হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের এক্সাম্পল। তারপর আমরা যখন এপিআই কল করি, দেখেন যখন সার্ভার থেকে ডাটা লোড হইতেছে, আমরা এরকম স্পিনার দেখাই, তাই না? এরকম স্পিনার দেখাই, যখন ডাটাটা ফেচ হয়ে যায় আমাদের কাছে চলে আসে ডাটাটা, তখন আমরা সেই কন্টেন্টে ইউজারকে শো করাই। তো এই ব্যাপারটাই স্টেট ম্যানেজমেন্ট। এবং এই স্টেট ম্যানেজমেন্ট ফ্রন্ট এন্ডের অনেক বড় একটা টপিক। স্টেট ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি, এফিশিয়েন্ট যদি আপনি থাকেন, যত এফিশিয়েন্ট আপনি থাকবেন স্টেট ম্যানেজমেন্টে, আপনি তত ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার বা তত ভালো অ্যাপ ডেভেলপার। এটা খুব ক্রুশাল একটা পার্ট। তাহলে আমরা অন্তত পক্ষে এইটুকু বুঝতে পারছি যে স্টেট ম্যানেজমেন্ট জিনিসটা কি। আর অ্যাপ ডেভেলপমেন্টে আসলে আমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করি। আহ সব ধরনের প্ল্যাটফর্মে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, আর অ্যাপ ডেভেলপমেন্ট বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর মধ্যে একটা হইতেছে স্টেট ম্যানেজমেন্ট। আমরা স্টেট ম্যানেজমেন্ট করতে গিয়ে ছোট্ট যখন একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, আমরা আমরা একভাবে চিন্তা করি, দেখা গেল 2 বছর পর এই অ্যাপটা স্কেল করতে করতে অনেক বড় অ্যাপ হয়ে গেছে, অনেক ফাংশনালিটি এই অ্যাপের মধ্যে আমাদের অ্যাড করতে হয়েছে। তো এই অনেক ফাংশনালিটি অ্যাড করতে গেলে যখন কোড বেসটা অনেক বড় হয়ে যায়, তখন যে ব্যাপারটা নিয়ে আমরা ঝামেলায় পড়ি, যে বড় অ্যাপের স্টেট ম্যানেজমেন্টটা কমপ্লিকেটেড হয়ে যাইতেছে। শুরুতে অ্যাপ যখন ছোট থাকে তখন এত কমপ্লিকেসি থাকে না, তখন আমরা মোটামুটি যেভাবে ইচ্ছা এইভাবে কোড করে অ্যাপটাকে দাঁড় অ্যাপটাকে দাঁড় করায় স্টেট গুলো হ্যান্ডেল করে আমরা কাজ চালায় নিতে পারি। কিন্তু অ্যাপ যত কমপ্লেক্স হয়, যত বড় হয়, তত
স্টেট ম্যানেজমেন্টের যে আহ, প্রয়োজনীয়তাটা, ইম্পর্টেন্স, এই ব্যাপার স্যাপারগুলো আমাদের বুঝে আসে। আর যত বড় অ্যাপ তার স্টেট ম্যানেজমেন্ট তত কমপ্লেক্স, অর্থাৎ অ্যাপের স্কেলেবিলিটি, একটা অ্যাপ আপনি ছোট থেকে বড় করতেছেন, এই স্কেলেবিলিটি যে কত সহজে আপনি বড় করতে পারতেছেন, কত সহজে নতুন নতুন ফিচার অ্যাড করতে পারতেছেন, এই ব্যাপারটা নির্ভর করে মোস্টলি স্টেট ম্যানেজমেন্টের উপরে। এবং বড় প্রজেক্টে ঝামেলাগুলো মূলত হয় এই স্টেট ম্যানেজমেন্ট আপনি এফিসিয়েন্টলি করতেছেন না, অর্গানাইজ ভাবে করতেছেন না, এই জন্যই এই এই বড় অ্যাপগুলো, স্কেলেবল অ্যাপগুলোর মধ্যে ঝামেলা হয়। আচ্ছা, তো এখন স্টেটের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ভাবে স্টেটে ভাগ করা যেতে পারে। আমরা একটা বেসিক ক্লাসিফিকেশন দেখি। দেখেন, এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পারতেছি। একটা হইতেছে আমাদের বটম নেভিগেশন বার চেঞ্জ হইতেছে, ইউজার যখন ট্যাপ করতেছে বটম নেভিগেশন বারের আইটেম আমরা চেঞ্জ করতেছি, এবং যে আইটেমের উপর সে ট্যাপ করতেছে বা যে ট্যাবের মধ্যে আছে সেটাকে আমরা হাইলাইট করে দেখাইতেছি। আবার একটা টেক্সট ফিল্ড দেখতে পাচ্ছি, দেখেন টেক্সট ফিল্ডে কিন্তু আমাদের পাসওয়ার্ড টেক্সট ফিল্ড আর কি, পাসওয়ার্ড কিন্তু আমরা হাইড এবং শো করার অপশন হওয়ার হামেশা সবগুলো অ্যাপের মধ্যেই দেখি। তো এইখানেও কিন্তু একটা স্টেটের ব্যাপার স্যাপার জড়িত আছে, যে পাসওয়ার্ড কখন আমরা শো করাইতেছি, পাসওয়ার্ড হাইড করাইতেছি, শো করলে পাসওয়ার্ডটা দেখাই, হাইড করলে পাসওয়ার্ড গুলোকে আমরা এই কি বলে অ্যাস্ট্রিক মার্ক দিয়ে, ছোট ছোট অ্যাস্ট্রিক মার্ক দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই ব্যাপার স্যাপার গুলো হতেছে স্টেট। আর এই যে দেখেন পাশে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারতেছি, যেটা একটু কমপ্লিকেটেড এক্সাম্পল। এখানে ট্যাব আছে, ট্যাবের মধ্যে আমাদের ইউজারের চ্যাট মেসেজ গুলো আছে, এবং চ্যাট মেসেজের উপর ট্যাপ করলে আমরা আরেকটা স্ক্রিনে নিয়ে যাইতেছি। আবার এইদিকে লেফট স্ক্রোল রাইট স্ক্রোলে আমরা হচ্ছে ইউআই এর মতো বেশ কিছু কম্পোনেন্ট রিভিল করতেছি। তো প্রথম যে ব্যাপারটা, এই যে ট্যাব চেঞ্জ করতেছি, পাসওয়ার্ড শো করতেছি, এই ব্যাপারটাকে বলা হয় লোকাল স্টেট। এটার সাথে বাকি জিনিসপত্রগুলো ডিপেন্ড করে না, যে আপনার অ্যাপের মধ্যে কোনো এক জায়গায় একটা পাসওয়ার্ড ফিল্ড আছে, এখানে একটা শো এবং হাইড আইকন আছে, এই শো হাইড আইকনে চাপ দিলে জাস্ট ওই পাসওয়ার্ড ফিল্ডেরই টেক্সটটা শো এবং হাইড হবে। আবার কিছু স্টেট আছে যে স্টেট গুলা পুরো অ্যাপ জুড়ে প্রপাগেট করে, যেমন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে থিম ব্যবহার করেন আপনি, যে আপনার অ্যাপ্লিকেশন একটা ফিচার আছে যে এটা লাইট থিম এবং ডার্ক থিম, এই দুইটা যে কোনো একটা থিম সিলেক্ট করে ইউজার চালাতে পারবে। কিন্তু দেখেন এই থিমটা কিন্তু আপনি অ্যাপ্লাই করেন পুরো অ্যাপ্লিকেশন জুড়ে, তাই না? তো এই পুরো অ্যাপ্লিকেশন জুড়ে এই স্টেটটা প্রপাগেট করতে হইতেছে, তো এই স্টেটকে বলা হইতেছে গ্লোবাল স্টেট। তো এইটা হইতেছে স্টেটের বেসিক দুইটা ডিফারেন্স, যে লোকাল স্টেট নামের একটা ব্যাপার স্যাপার আছে, যেটা খুব বেশি জিনিসপত্র আমরা কনসার্ন হই না, জাস্ট একটা কম্পোনেন্ট, ওই কম্পোনেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর গ্লোবাল স্টেটের যে ব্যাপারটা আছে, এটা বিভিন্ন জায়গায় ছড়ায় থাকতে পারে, পুরো অ্যাপ জুড়েও ছড়ায় থাকতে পারে, অ্যাপের 5-7টা 10টা কম্পোনেন্ট জুড়ে ছড়ায় থাকতে পারে। তো এই জিনিসপত্রগুলোকে প্রপারলি মেইনটেইন করতে হয়। আপনি সেটিং থেকে আপনার অ্যাপের থিমটা ডার্ক করে চলে আসছেন, হোম পেজে ডার্ক দেখাইতেছে, কিন্তু অন্য স্ক্রিনে গেলে যদি ডার্ক না দেখায় বা প্রপারলি মেনটেন না করে, তাহলে এই ব্যাপারটা খুব মানে এটা তো অ্যাকসেপ্টেবল নাই, কিন্তু এই ব্যাপারটা খুব ইনএফিশিয়েন্ট আর কি। তো ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে লোকাল স্টেট হ্যান্ডেল করতে গেলে আমরা সাধারণত ঝামেলার মধ্যে পড়ি না, কারণ ছোট্ট স্কোপে স্টেটটা থাকে। কিন্তু গ্লোবাল স্টেট হ্যান্ডেল করতে গেলে আমরা ঝামেলার মধ্যে পড়ি। এবং স্টেটের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার জড়িত, সেটা হচ্ছে দেখেন, স্টেট যখন চেঞ্জ করি আমরা সাধারণত স্টেট চেঞ্জের সাথে আমরা ইউআই এর মধ্যে একটা চেঞ্জেস দেখাই, তাই না? তো যখন আমরা লোকাল স্টেট নিয়ে কাজ করি, তখন একটা আইকনের চাপ দিলে পাশের টেক্সট ফিল্ডের টেক্সটটা অ্যাস্ট্রিক হয়ে যাইতেছে, অথবা টেক্সটটা দেখাইতেছে, জাস্ট একটা কম্পোনেন্ট আমরা চেঞ্জ করতেছি। এই ব্যাপারটা হ্যান্ডেল করাটা সিম্পল। আর যখন থিমটা চেঞ্জ করতেছে, আমাদের পুরা অ্যাপের সবগুলো কম্পোনেন্ট চেঞ্জ হয়ে যাইতেছে। তো এই কম্পোনেন্ট গুলো যখন চেঞ্জ হয়, তখন আমাদের অ্যাপটা কিন্তু রিবিল্ড হয়। আমাদের ইউজার যে কম্পোনেন্ট গুলো দেখে, ইউজার যে ডিজাইন এলিমেন্ট গুলো দেখে, এই ডিজাইন এলিমেন্ট গুলো কিন্তু রিবিল্ড হয়। ডার্ক অবস্থায় যদি বিল্ড করা থাকে, সেটাকে লাইট করলে পুরো স্ক্রিনটাকে রিবিল্ড করে সে আবার লাইট করে ফেলে। তো স্টেট ম্যানেজমেন্টের সাথে বিল্ড ইউআই এর বিল্ডিং এর একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো স্টেট ম্যানেজমেন্ট অর্গানাইজ ভাবে করা যেমন জরুরি, ঠিক তেমনি রিবিল্ডটা যেন খুব কম সংখ্যক ভাবে হয়। যে আহ, একটা জিনিস চেঞ্জ করার জন্য, একটা টেক্সট চেঞ্জ করার জন্য একটা পুরো কম্পোনেন্টের সবগুলো টেক্সট আমার চেঞ্জ করার প্রয়োজন না। একটা আইকন চেঞ্জ করতে চাইতেছি, তাহলে একটা কম্পোনেন্টের মধ্যে আইকন আছে, টেক্সট আছে, ইমেজ আছে, এইগুলো আর রিবিল্ড করার প্রয়োজন নেই, জাস্ট আইকনটাই যেন চেঞ্জ হয়। এটা একটা স্টেট ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট, যে বিল্ড এক্সট্রা আননেসেসারি বিল্ড আমাদের আটকাইতে হবে। এই আননেসেসারি বিল্ড যদি আমরা আটকাইতে না পারি, আমাদের অ্যাপ ল্যাগই হয়ে যাবে। কারণ ইউআই বিল্ডিং প্রসেসটা
আমাদের মোবাইল ডিভাইস বলেন, যে কোনো ডিভাইসের জন্য কমপ্লিকেটেড একটা ব্যাপার, খুব সিপিইউ ইন্টেন্সিভ একটা ব্যাপার। সিপিইউ অনেক রিসোর্স ইউজ করে যখন ইউআইটা সে রিবিল্ড করে। তাহলে স্টেট ম্যানেজমেন্টের দুইটা পার্ট, একটা হচ্ছে ম্যানেজমেন্ট করার জন্য আমরা বড় অ্যাপ্লিকেশন জুড়ে ইজিলি যেন কোডটা নেভিগেট করতে পারি, ইজিলি যেন অন্য কেউ আমাদের প্রজেক্টে এসে কাজ করতে পারে, বা আমরাই যখন পরে কাজ করতে যাই এটা যেন আমাদের জন্য সুবিধা হয়, এজন্য আমরা এফিসিয়েন্টলি অর্গানাইজ ভাবে কোড করব। এটা একটা পার্ট স্টেট ম্যানেজমেন্টের। দ্বিতীয় যে পার্টটা সেটা হইতেছে পারফরমেন্স অ্যাসপেক্ট থেকে, যে আমাদের ইউজারদের এক্সপিরিয়েন্স যেন খারাপ না হয়, অ্যাপ যেন ল্যাগি বা স্লো হয়ে না যায়, অর্থাৎ আননেসেসারি ইউআই বিল্ড গুলো আটকাতে হবে। আচ্ছা, এইটা হইতেছে স্টেট ম্যানেজমেন্টের দুইটা পার্ট। আমরা মূলত আমাদের পুরো টকে এই ব্যাপারটাতেই ফোকাস করব, যে এই অর্গানাইজ থাকা যায় কেমনে এবং আননেসেসারি বিল্ড গুলো আটকানো যায় কিভাবে। আচ্ছা, এখন দেখেন, প্রোগ্রামিং এর আমরা যারা কোডিং করি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করি, আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মিউটেবল ডাটা। মিউটেবল ডাটা হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আমাদের অ্যাপ্লিকেশনে যে বাগ গুলো তৈরি হয়, যে ইনকনসিস্টেন্সি গুলো তৈরি হয়, এইগুলো সব একমাত্র কালপ্রিট, এই ব্যাপার স্যাপারগুলোর একমাত্র কালপ্রিট হইতেছে ডাটা মিউটেশন। এখন ডাটা মিউটেশন ব্যাপারটা কি? ডাটা মিউটেশন হচ্ছে, দেখেন এখানে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। মাই ক্লাস নামের একটা ক্লাস আছে, এর মধ্যে একটা বুলিয়ান ভ্যালু আছে যে ইজ ডাটা ভ্যালিড, এর ইনিশিয়াল ভ্যালু আমরা ফলস করে রাখছি, এবং তারপর একটা মেথড আছে ভ্যালিডেট ডাটা, এর মধ্যে আমরা এই ভ্যালুটাকে ট্রু করে দিছি। এই ভেরিয়েবলের ডাটা যে আমরা চেঞ্জ করতেছি, এই চেঞ্জকেই বলা হইতেছে মিউটেশন। এবং এই মিউটেশন জনিত ঝামেলার জন্য আমাদের অ্যাপের বাগগুলো তৈরি হয়। এবং আমরা সব সময় চেষ্টা করব, বা চেষ্টা করে থাকি আমরা যারা প্রোগ্রামার আছি, যে আমাদের অ্যাপ্লিকেশনের বা আমাদের কোডের মধ্যে আমরা যেন মিউটেশন যথাসম্ভব কম করি। অর্থাৎ যে কোনো ভেরিয়েবলের ডাটা যেন আমরা চেঞ্জ না করি। এবং আমাদের সুন্দর একটা কিওয়ার্ড আছে মিউটেশন আটকানোর জন্য, সেটা হচ্ছে ফাইনাল। যে কোনো ভেরিয়েবলকে যদি আমরা ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করে দিই, এই ভেরিয়েবলের ভ্যালু আর চেঞ্জ করা যায় না। তো মিউটেশন আমরা চেষ্টা করি পারতপক্ষে সবচাইতে কম করতে। কিন্তু দেখেন, আমাদের মিউটেশন কিন্তু দিন শেষে করার প্রয়োজন পড়েই যায়। তার কারণটা হচ্ছে ইউজারকে চেঞ্জেস গুলো দেখাইতে হয়। ওই যে ইউজারের থিম চেঞ্জ করতে হয়, লাইট ডার্ক করতে হয়, এপিআই থেকে ডাটা আসছে কিনা, আসলে স্পিনার বা লোডারটা সরাই দিয়ে ডাটাটা শো করতে হয়, এই ব্যাপার স্যাপারগুলো দেখাইতে হয়। তার মানে মিউটেশন দিন শেষে করতেই হয়। তো এই মিউটেশনটা মিনিমাল রাখার চেষ্টা করলেও কোথাও না কোথাও আমাদের মিউটেশন করতে হয়। তো স্টেট ম্যানেজমেন্টের যে অর্গানাইজ ব্যাপার স্যাপার আছে, যে আমার কোডটা অর্গানাইজ থাকবে, এই ব্যাপার স্যাপার ফুললি ডিপেন্ড করে যে ওই স্টেট ম্যানেজমেন্ট সলিউশনটা, বা আপনি যেভাবে স্টেট ম্যানেজ করতেছেন এখানে ডাটা মিউটেশন করতেছেন কিভাবে, এইটার উপর নির্ভর করে। ডাটার পরিমাণ একটা দুইটা ভেরিয়েবল থাকলে, যেটার মিউটেশন অর্থাৎ কখনো ট্রু হইতেছে, কখনো ফলস হইতেছে, বা কোনো একটা লিস্ট থাকে, লিস্টের মধ্যে কখনো আইটেম আছে, কখনো আইটেম ডিলিট করে দিতেছেন লিস্টের মধ্যে থেকে, যখন আমাদের অ্যাপ্লিকেশনটা ছোট থাকে এই ব্যাপার স্যাপারগুলো খেয়াল রাখা যায়, কনসার্ন থাকা যায়। কিন্তু যখন অ্যাপ্লিকেশনটা বড় হয়ে যায়, তখন এই মিউটেশন গুলো কোথায় কিভাবে হইতেছে এটা ট্র্যাক রাখা হার্ড। এই জন্য মিউটেশন পারতপক্ষে কম করতে হবে। এবং বড় অ্যাপ্লিকেশনের এই স্টেট ম্যানেজমেন্টের যে ঝামেলাগুলো তৈরি হয়, এইগুলো লিটারেলি মিউটেশন আনঅর্গানাইজ ভাবে করা হয়, এই জন্য এই এই বাগগুলো তৈরি হয় বা স্টেট ম্যানেজমেন্টের ঝামেলাগুলো তৈরি হয়। তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনে মিউটেশন করতেছি, কিন্তু এই মিউটেশন গুলো সবচেয়ে কম রাখার চেষ্টা করতেছি। এবং সব মিউটেশন আমরা পেছনে না করে শুধুমাত্র ইউজারকে চেঞ্জেস গুলো দেখানোর জন্য, যেহেতু আমাদের চেঞ্জেস গুলো করার প্রয়োজন, সবকিছু আমরা ইউআই রিলেটেড করে ফেলি, অর্থাৎ আন্ডার দ্য হুড অপারেশন গুলো মিউটেশন রিলেস রাখার চেষ্টা করি। এবং ইউজারের ইউআই এর সাথে সম্পর্কিত যে অপারেশন গুলো আছে, এই অপারেশন গুলোর সাথে আমরা মিউটেশন গুলো রাখার চেষ্টা করি, এবং এই মিউটেশন গুলো মিনিমাইজ করার চেষ্টা করি এবং অর্গানাইজ করার চেষ্টা করি। তাহলে একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন যেটা ইউজ করে আপনি স্টেট ম্যানেজ করতেছেন, এই ব্যাপারটা কত অর্গানাইজ কোড দেবে এটা নির্ভর করে ওই স্টেট ম্যানেজমেন্ট সলিউশনে আপনি কিভাবে ডাটা মিউটেশন করতেছেন। তো এখন স্টেট ম্যানেজমেন্ট সলিউশনের ফ্লাটারের অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে বিল্ট ইন একটা ওয়ে হচ্ছে স্টেটফুল উইজেট। আমরা এটা অন্য অন্য যে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন গুলো আছে, এগুলো এক্সটার্নাল ভাবে আমরা ইউজ করি। আমরা যখন অ্যাপ্লিকেশন তৈরি করি, অ্যাপ্লিকেশনের মধ্যে ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করতে হয়, ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করে আমাদের ব্যবহার করতে হয়। কিন্তু স্টেটফুল উইজেট বিল্ট ইন ভাবে আসে ফ্লাটারের সাথে। এবং এই স্টেটফুল উইজেট দিয়ে আমরা স্টেট কিভাবে হ্যান্ডেল করি তার ছোট্ট একটা এক্সাম্পল আমরা দেখি। দেখেন, স্টেটফুল উইজেট দিয়ে স্টেট হ্যান্ডেল করার জন্য, দেখেন আমরা ফ্লাটারে
প্রথমে বাই ডিফল্ট একটা এক্সাম্পল অ্যাপ পাই, সেটা হচ্ছে কাউন্টার অ্যাপ, যে একটা বাটন থেকে ওই বাটনে চাপ দিলে আমাদের স্ক্রিনে একটা লেখা থাকে, এই লেখাটা বাড়তে থাকে। তো এটা একটা ফ্লাটারের বয়লার প্লেট বা এক্সাম্পল অ্যাপ বলতে পারি। তো এক্সাম্পল অ্যাপে স্টেট ম্যানেজমেন্টের জন্য স্টেটফুল উইজেটটা বাই ডিফল্ট ব্যবহার করে ওরা এক্সাম্পল দিছে। তো স্টেটফুল উইজেট দিয়ে ওরা স্টেট হ্যান্ডেল করে কিভাবে? তো স্টেটফুল উইজেট দিয়ে ওরা যেভাবে স্টেট হ্যান্ডেল করে সেটা হচ্ছে আমাদের একটা ক্লাস থাকে, সেই ক্লাসের নাম হচ্ছে কাউন্টার স্ক্রিন, এবং এটা একটা স্টেটফুল উইজেট। আমরা জানি স্টেটফুল উইজেট বা স্টেটলেস উইজেট ফ্লাটারে যেটাই হোক, এটা হচ্ছে একটা ইউআই এলিমেন্ট, একটা স্ক্রিন তৈরির কাজেও ব্যবহার করা যায় বা উইজেট তৈরি করার কাজেও ব্যবহার করা যায়। তাহলে এখানে একটা স্ক্রিন তৈরি করা হয়েছে যেটা হচ্ছে কাউন্টার স্ক্রিন, এবং এটা হচ্ছে একটা স্টেটফুল উইজেট। এখন স্টেটফুল উইজেটের মধ্যে আমরা একটা মেথড বা প্রপ ওভাররাইট করি, বা এটা এটা আসলে এখানে একটা মেথডই ওভাররাইট করছি, সেটা হচ্ছে ক্রিয়েট স্টেট। এই ক্রিয়েট স্টেট মেথডটা ওভাররাইট করার কারণটা হচ্ছে, দেখেন, ফ্লাটারে বাই ডিফল্ট যে উইজেট গুলো ব্যবহার করি, ওই যে আমরা মিউটেবিলিটির কথা বলতেছি, যে একটা ভেরিয়েবল একবার ভ্যালু অ্যাসাইন করলে এই ভ্যালু যেন চেঞ্জ করা না যায়, এটা হচ্ছে ইমমিউটেবল ভেরিয়েবল, এবং সেই ভ্যালু যখন আমরা চেঞ্জ করি সেটা হচ্ছে মিউটেবিলিটি। তো বাই ডিফল্ট ফ্লাটারে সবগুলো স্ক্রিন বা উইজেট গুলো হইতেছে ইমমিউটেবল। তো উইজেট গুলো যেহেতু ইমিউটেবল এবং আমাদের ইউজারের কাছে যেহেতু চেঞ্জেস গুলো শো করাইতে হবে, এই জন্য স্টেটফুল উইজেট একটু ট্রিকারি করে। সেটা হচ্ছে এই যে দেখেন, কাউন্টার স্ক্রিন এক্সটেন্ড করছে আমার স্টেটফুল উইজেটে, এটা ইমিউটেবল, কিন্তু ইউজারকে আমার চেঞ্জেস গুলো দেখাইতে হবে। এই ইউজারকে চেঞ্জেস গুলো দেখানোর জন্য সে করে কি, একটা মেথড ওভার রাইট করে, এই মেথডের জিনিসপত্রগুলো মিউটেবল, কারণ চেঞ্জেস গুলো দেখাইতে হবে। তো সর্ট অফ একটা হ্যাকি ওয়েতে বাই ডিফল্ট স্টেটফুল উইজেট দিয়ে স্টেটটা হ্যান্ডেল করা হয়। তাহলে এখানে ক্রিয়েট স্টেট নামের একটা মেথড আমরা ওভাররাইট করতেছি। এবং ক্রিয়েট স্টেটের চেহারাটা কেমন? ক্রিয়েট স্টেট হইতেছে আরেকটা ক্লাস, যে ক্লাসটা এক্সটেন্ড করে স্টেট নামের একটা ক্লাসকে, এবং এই জেনারিক হিসেবে ওই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে যে ব্যাপারটা দিচ্ছি, দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এখানটায় আমরা কাউন্টার স্ক্রিন দিচ্ছি, জেনারিক হিসেবে সে এই স্ক্রিনটা নিচ্ছে, এই স্ক্রিনটা নিয়ে এই স্ক্রিনের সাথে কানেক্ট করছে। ওকে, আচ্ছা, তাহলে এখানে জেনারিক হিসেবে আমরা স্ক্রিনটার নাম পাস করছি, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে এই উপরে স্টেটফুল উইজেট এই ক্লাসটা কিন্তু ইমিউটেবল, কিন্তু নিজের স্টেট ক্লাসটা মিউটেবল। এইটাই হইতেছে স্টেটফুল উইজেটের ফ্লোটাতে আমরা পরে আসতেছি। আমরা আগে দেখি এই কাউন্টার অ্যাপটা তারা কিভাবে তৈরি করছে। এই স্টেটফুল উইজেট দিয়ে আমরা কাউন্টার নামের একটা ভেরিয়েবল তৈরি করে নিছি। এই কাউন্টার ভেরিয়েবল ইনিশিয়াল ভ্যালু 0 নেওয়া হয়েছে, এবং এরপর একটা মেথড তৈরি করে নেওয়া হয়েছে, যে মেথডের মাধ্যমে আমাদের এই কাউন্টারের ভ্যালুটা চেঞ্জ করা হবে। এটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার। এবং এই ইনক্রিমেন্ট কাউন্টারের মধ্যে সিম্পলি কাউন্টারকে প্লাস প্লাস করা হয়েছে, মানে কাউন্টারের ভ্যালু 1 বাড়ায় দেওয়া হয়েছে, যে যখন ইনক্রিমেন্ট কাউন্টারটা কল হবে তখন যেন কাউন্টারের ভ্যালু 1 বেড়ে যায়। এবং এখানে সেট স্টেট নামের একটা মেথড কল করা হয়েছে, এবং এই সেট স্টেট মেথড কল করার কারণটা হইতেছে স্ক্রিনটা রিফ্রেশ করা। আমরা চাইতেছি যখনই কাউন্টারের ভ্যালু এক চেঞ্জ হয়ে যাবে, আমাদের ইউআইটা যেন রিফ্রেশ হয়, রিবিল্ড হয়। এই জন্য আমরা এই সেট স্টেটের মধ্য করে আমরা এই কাউন্টার ভেরিয়েবল ভ্যালুটাকে চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এরপর আমাদের ওই বিল মেথডটা ওভাররাইড করতে হয় প্রত্যেকটা উইজেটের মধ্যে, যে ইউআই বিল্ডিং এর এলিমেন্টের জন্য যে মেথডটা থাকে, এটার মধ্যে আমরা একটা টেক্সট রিটার্ন করছি। ওকে, এটার মধ্যে আমরা একটা টেক্সট রিটার্ন করছি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখেন টেক্সটের মধ্যে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, তাই না? এই 0 0 ছিল যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে প্রিন্ট করে দিছি। এবং এই ভ্যালু চেঞ্জ করার জন্য আচ্ছা, এবং এই ভ্যালু চেঞ্জ করার জন্য আমরা ইনক্রিমেন্ট কাউন্টার যে মেথডটা আছে, এই মেথডটাকে কল করলে এই ভ্যালুটা চেঞ্জ হবে, এবং আমাদের কাউন্টার অ্যাপটা দেখতে মোটামুটি এইরকম হয়। তাহলে এটা হচ্ছে ফ্লাটার বাই ডিফল্ট স্টেটফুল উইজেট দিয়ে যেভাবে স্টেটটা হ্যান্ডেল করে। তাহলে এই স্টেটফুল উইজেট দিয়ে লোকাল স্টেট যদি আমরা হ্যান্ডেল করতে চাই, ওই যে আমরা একটু আগে দেখে আসলাম না, যে আমাদের কিছু ব্যাপার আছে যেগুলো লোকালি হ্যান্ডেল করতে হয়, যেমন এখানে পাসওয়ার্ড ভেজিবল আছে কি ভেজিবল না, এই ব্যাপারটা কিন্তু আমাদের গ্লোবালি হ্যান্ডেল করার প্রয়োজন নাই। আমাদের কোন ট্যাবটা সিলেক্টেড অবস্থায় আছে, এটা কিন্তু গ্লোবালি হ্যান্ডেল করার প্রয়োজন নাই। কিন্তু থিম ডাটা, আবার অ্যাপের ল্যাঙ্গুয়েজ কোনটা সিলেক্ট করা আছে, এই ব্যাপারটা গ্লোবালি হ্যান্ডেল করার প্রয়োজন আছে। তো এই লোকাল যে ব্যাপার স্যাপারগুলো আছে, এই লোকাল স্টেট গুলো আমরা এই স্টেটফুল উইজেট দিয়ে ইজিলি হ্যান্ডেল করতে পারি, এখানে কোনো ঝামেলা নেই, আপনি করতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গ্লোবাল স্টেট যখন আমরা হ্যান্ডেল করতে যাই, তখন এই স্টেটফুল উইজেট দিয়ে হ্যান্ডেল করতে গেলে আননেসেসারি ইউআই রিবিল্ড হয়, একে কোড আনম্যানেজেবল থাকে। দেখেন এখানে তারা সর্ট অফ একটা হ্যাকি ওয়েতে স্টেটফুল উইজেট বাই ডিফল্ট মিউটেবল বা মিউটেবল না, মিউটেশন সাপোর্ট করে না, তারা ভেতরে একটা মেথড ওভাররাইট করছে,
যেটার মাধ্যমে আরেকটা ক্লাস সাপ্লাই দিছে, যে সাপ্লাই দেওয়া ক্লাসটা মিউটেশন সাপোর্ট করে বা মিউটেবল। তো এটা সর্ট অফ একটা হ্যাকি ওয়েতে কাজ করানো হয়েছে। তো যখন আপনার ছোট্ট কোনো স্টেট হ্যান্ডেল করার প্রয়োজন পড়বে, লোকাল স্টেট হ্যান্ডেল করার প্রয়োজন পড়বে, সেই ক্ষেত্রে আপনি স্টেটফুল উইজেট ব্যবহার করতে পারেন। কিন্তু একটা ফুল স্কেল অ্যাপ, একটা বড় অ্যাপ তৈরি করতে যাইতেছে, এই অ্যাপের স্টেট যদি আপনি স্টেটফুল উইজেট দিয়ে হ্যান্ডেল করেন, এই অ্যাপটা আপনি স্কেল করতে পারবেন না। এই ছোট্ট একটা কাউন্টার ভেরিয়েবলের জন্য এখানে দেখেন অনেক জায়গায় ছড়ায় ছিটে আছে স্টেট গুলা। এক জায়গায় একটা উইজেট আছে যেটা স্টেটফুল, আরেক জায়গায় একটা স্টেট আছে, স্টেটের মধ্যে একটা ভেরিয়েবল আছে, আবার ইনক্রিমেন্ট কাউন্টার আছে, একটা মেসি অবস্থা। তাইলে লোকাল স্টেটের জন্য স্টেটফুল উইজেট ঠিক আছে, কিন্তু গ্লোবাল স্টেটের জন্য আপনি কখনোই যেন স্টেটফুল উইজেট ব্যবহার না করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে গ্লোবাল স্টেট হ্যান্ডেল করার জন্য, একটা ফুল স্কেল অ্যাপ্লিকেশনের স্টেট হ্যান্ডেল করার জন্য আমরা কি কি সলিউশন ব্যবহার করতে পারি? স্টেট ম্যানেজমেন্টের অনেকগুলো সলিউশন আছে। প্রথম যেটাকে আমরা দেখলাম স্টেটফুল উইজেট, এটাকে সেট স্টেট সলিউশন বলা হইতেছে। এটা ফ্লাটার বাই ডিফল্ট প্রোভাইড করে। আরেকটা সলিউশন প্রোভাইড করে, সেটার নাম হচ্ছে ইনহেরিটেড উইজেট। এই ইনহেরিটেড উইজেট দিয়েও গ্লোবাল স্টেট হ্যান্ডেল করা যায়, কিন্তু এদের এপিআইটা দেখতে খুব ভালো না। অর্থাৎ যে ক্লাসগুলো প্রোভাইড করে আপনাকে স্টেট হ্যান্ডেল করার জন্য, এগুলো দেখতে খুব ভালো না, ওই আনম্যানেজেবলই থেকে যায়। তো এই দুইটা হচ্ছে ফ্লাটারের বিল্ট ইন স্টেট ম্যানেজমেন্ট প্রোভাইডার, মানে এরা স্টেট ম্যানেজমেন্টের ওয়ে দেয় আমাদেরকে। তো এখন এই ইনহেরিটেড উইজেটের উপর ডিপেন্ড করে আরেকটা প্লাগইন লেখা হয়েছে, খুব জনপ্রিয় একটা প্লাগইন, ফ্লাটার অফিসিয়ালি এই প্লাগইনটা রেকমেন্ড করে বা এই ডিপেন্ডেন্সিটা রেকমেন্ড করে। সেটা হচ্ছে প্রোভাইডার। এই প্রোভাইডার ইনহেরিটেড উইজেটের একটা র্যাপার। ইনহেরিটেড উইজেটের, ওই যে বললাম না কাজগুলো খুব আগলি ছিল, এটার উপরে একটা র্যাপার লেখা হয়েছে যেন এই ব্যাপারটা সুন্দর করে হ্যান্ডেল করা হয়। এবং প্রোভাইডারের পরে আরেকটা প্রোভাইডার অথরই আরেকটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ডিপেন্ডেন্সি তৈরি। প্রোভাইডারটা কিন্তু আবার এক্সটার্নাল ডিপেন্ডেন্সি, এটা আমাদের ফ্লাটারে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি হিসেবে অ্যাড করতে হয়, অ্যাড করে ইউজ করতে হয়। তো প্রোভাইডারের ক্রিয়েটরি প্রোভাইডারের সাথে আরেকটা ডিপেন্ডেন্সি তৈরি করছে, সেটা হচ্ছে রিভার। তো প্রোভাইডারের একটা বেসিক বা ফান্ডামেন্টাল সমস্যা ছিল, যে ফান্ডামেন্টাল সমস্যাটাকে তারা সলভ করছে, সলভ করে এই রিভার পডটা তৈরি করছে। সে ফান্ডামেন্টাল সমস্যা হইতেছে, প্রোভাইডার যেহেতু ইনহেরিটেড উইজেটের একটা ব্যাপার, রিভার পডে তারা আন্ডার দ্য হুড এই ইনহেরিটেড উইজেটটা ইউজ করে না, ইউজ না করে অন্য জিনিসপত্র ইউজ করছে, রিঅ্যাক্টিভ স্টেট ম্যানেজমেন্ট ব্যবহার করছে। তো আন্ডার দ্য হুড কি ব্যবহার করতেছে এটা আমাদের জানার দরকার নেই, আমরা কি বেনিফিট পাবো এটা জানলেই আমাদের হবে। তো রিভার পড দিয়ে টেস্টেবল কোড লেখাটা একটু মুশকিল ছিল। অর্থাৎ উইজেট টেস্টিং করতে হয় আমাদের অনেক সময়, আমরা যে কোডগুলো লিখি এই কোডগুলোর প্রোগ্রামেটিক্যাল টেস্টিং করতে হয়, বিভিন্ন ডাটা মকিং করে নিয়ে টেস্টিং গুলো করতে হয়। তো প্রোভাইডারটা খুব টাইটলি কাপল করা উইজেটের সাথে, অর্থাৎ উইজেট ছাড়া প্রোভাইডার ইউজ করাটা হার্ড, কঠিন। তো এই জন্য রিভার পডে একটু মডিফাই করে ব্যাপারটাকে ডিকাপল করা হয়েছে, যেন এটা উইজের উপর ডিপেন্ডেন্ট না থাকে। এটা উইজেটের উপর যদি ডিপেন্ডেন্ট না থাকে, তখন এটা ইজিলি টেস্ট করা যায়। তাহলে রিভার পড প্রোভাইডার মোটামুটি সেম টাইপ অফ জিনিস, প্রোভাইডারটা একটু উইজেটের সাথে কাপল করা, রিভার পডটা উইজেট গুলোর সাথে ডিকাপল করা, যাতে একটু টেস্টেবল কোড দেখা যায়। আর দুইটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন আছে খুব পপুলার, একটা হচ্ছে গেটেক্স আর একটা হচ্ছে ব্লক। তো গেটেক্স সর্ট অফ অনলি স্টেট ম্যানেজমেন্ট সলিউশন না, অনেক কিছুই দিয়ে থাকে। স্টেট ম্যানেজমেন্টের সাথে রাউটিং এর সলিউশনও দিয়ে থাকে, লোকালাইজেশন, মানে মিনি একটা ফ্রেমওয়ার্কের মতো কাজ করে। তো আমরা যেহেতু স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতেছি, গেটেক্স স্টেট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি। গেটেক্সও খুব ওয়েল অর্গানাইজলি স্টেট ম্যানেজমেন্টের একটা সলিউশন প্রোভাইড করে, এবং ও আন্ডার দ্য হুড রিয়েক্টিভ স্টেট ম্যানেজমেন্ট ব্যবহার করে, ও ইনহেরিটেড উইজেট ব্যবহার করে না। ও একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ আগাইছে, এবং গেটেক্সেও খুব ইজিলি স্টেট ম্যানেজ করা যায়। এবং সে কন্ট্রোলার নামের একটা কম্পোনেন্ট দেয়, গেট পেজ গেট স্ক্রিন নামের কিছু কম্পোনেন্ট দেয়, যে বিল্ট ইন কম্পোনেন্ট দিয়ে ইজিলি স্টেট ম্যানেজমেন্ট করা যায় বড় স্কেলের অ্যাপগুলোতে। এবং সবচেয়ে এক্সটেন্সিভ বা যে স্টেট ম্যানেজমেন্ট ওয়ে আছে সেটা হইতেছে ব্লক। ব্লক হইতেছে স্ট্রিম বেসড স্টেট ম্যানেজমেন্ট সলিউশন। ফ্লাটারের বা ডার্টের একটা বেসিক ডাটা টাইপ আছে যেটাকে বলা হয় স্ট্রিম, এটা রিঅ্যাক্টিভ ডাটা টাইপ। এই রিঅ্যাক্টিভ ডাটা টাইপটাকে ইউটিলাইজেশন করে ব্লকটা তৈরি করা হয়েছে। এবং ব্লকের ইমপ্লিমেন্টেশন একটা সময় ছিল যখন এই স্ট্রিম ব্যবহার করে হাতে ইমপ্লিমেন্ট করতে হইতো, যে দুইটা স্ট্রিম কানেক্ট করে আপনি একটা ব্লক স্টেট ম্যানেজমেন্ট সলিউশন তৈরি করছেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন ব্লকের জন্য বেশ কিছু প্লাগইন আছে, ফ্লাটার ব্লক সবচেয়ে জনপ্রিয় প্লাগইন, যে আন্ডার দ্য হুড ওই স্ট্রিমটাকে ওয়েল ম্যানেজ করে, যাতে করে সামনে আমাদের এই স্ট্রিমটা হ্যান্ডেল করার প্রয়োজন না পড়ে। তাহলে এই কয়টা হইতেছে আমাদের স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, এবং এদের সিগনিফিকেন্ট আমি আরেকবার রিক্যাপ করি।
একটা হইতেছে স্টেটফুল উইজেট, যেটাতে লোকাল স্টেট ম্যানেজ করা যায়, যেটাতে গ্লোবাল স্টেট ম্যানেজ করা একটা ভুল ডিসিশন, রং ডিসিশন। ইনহেরিটেড উইজেট, যেটা দিয়ে গ্লোবাল স্টেট ম্যানেজ করা যায়, এটাও ফ্লাটার বাই ডিফল্ট দেয় স্টেটফুল উইজেটের মতো, কিন্তু ইনহেরিটেড উইজেটের চেহারা সুন্দর না, এর যে ক্লাসগুলো ব্যবহার করে স্টেট ম্যানেজমেন্ট করে এগুলো একটু মেসি। এজন্য এটা দিয়ে গ্লোবাল স্টেট হ্যান্ডেল করা গেলেও কেউ এটা দিয়ে গ্লোবাল স্টেট সাধারণত হ্যান্ডেল করে না। এরপরে আসে এক্সটার্নাল ম্যানেজমেন্টের কিছু লাইব্রেরি, যে লাইব্রেরি সবগুলোই জোস, কিন্তু কিছু প্রয়োগ ক্ষেত্রে এই এই লাইব্রেরিগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা প্রয়োগ ক্ষেত্রগুলো নিয়ে একটু পরে দেখতেছি, তার আগে একটু স্পেশালিটি বলে নিই। প্রোভাইডার হচ্ছে ইনহেরিটেড উইজেটের ব্যাপার, রোবাস্ট একটা স্টেট ম্যানেজমেন্টের ওয়ে, যেটা ফ্লাটার অফিসিয়ালিও রেকমেন্ড করে প্রোভাইডার ইউজ করার জন্য। রিভার পড হইতেছে প্রোভাইডারেরই একটা ভার্সন, যেটা প্রোভাইডারের সাথে আরো বেশ কিছু জিনিসপত্র অ্যাড করা হয়েছে, প্রোভাইডার কোডগুলোকে মডিউলার করা হয়েছে, টেস্টেবল করা হয়েছে। ব্লক হইতেছে স্ট্রিম বেসড টেস্ট ম্যানেজমেন্ট সলিউশন একটা, যেটা রোবাস্ট একটা ওয়ে। আর গেটেক্স হচ্ছে ফুল ফ্লেজ একটা সলিউশন। প্রোভাইডার, রিভারপড, গেটেক্স আর ব্লক, এটা এটা এই তিনটা ব্যবহার করে যদি আপনি কোড লিখতে চান, কিছু বয়লার প্লেট লিখতে হয়, আর গেটেক্সে বয়লার প্লেট একদম মিনিমাল বলা চলে। এখন আসেন দেখি আমরা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব। আচ্ছা দেখেন, এখন সেট স্টেট বা স্টেটফুল উইজেট আর ইনহেরিটেড উইজেটে যে ঝামেলা বা ড্রব্যাকটা আছে, যেটা দিয়ে কেন আমরা গ্লোবাল স্টেট হ্যান্ডেল করতে পারি না, তার কারণটা হচ্ছে এই দুইটা ওয়েতে আমাদের ইউআই চেঞ্জেস গুলো ম্যানুয়ালি ট্রিগার করতে হয়। অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা চেঞ্জ করছি, ম্যানুয়ালি বলে দিতে হয় যে এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, অতএব এইবার হচ্ছে আমাদের ইউআইটা চেঞ্জ করো। এই যে একটু আগে আমরা একটা কোড এক্সাম্পল দেখে আসছিলাম, দেখেন এই কোড এক্সাম্পলে এখানে ইনক্রিমেন্ট কাউন্টারের মধ্যে সেট স্টেট নামের একটা মেথড আমরা কল করছি, তাই না? এই মেথড কল করে আমাদের অ্যাপকে বলে দিতে হয় যে এখন ইউআইটা চেঞ্জ করতে হবে। তো এই ওয়েটা ম্যানুয়াল, এই ওয়েটা রিঅ্যাক্টিভ না। তো এই স্টেটফুল উইজেট এবং ইনহেরিটেড উইজেটে আমাদের ইউআই চেঞ্জেসটা ম্যানুয়ালি করতে হয়, এই জন্য এটা একটা ড্রব্যাক, যে রিঅ্যাক্টিভ স্টেট ম্যানেজমেন্ট আমরা পাইতেছি না। এটা দিয়ে ছোটখাটো অ্যাপ তৈরি করার জন্য ঠিক আছে, এক স্ক্রিনের একটা অ্যাপ তৈরি করার জন্য ঠিক আছে, কিন্তু বড় অ্যাপ তৈরি করতে গেলে রিঅ্যাক্টিভিটির অভাবে ঝামেলায় পড়ে যেতে হয়। এবং ঝামেলায় পড়ে যেতে হয় কেন? কারণ অনেক বয়লার প্লেট কোড আছে এটা, আর একটা হইতেছে স্টেট ম্যানেজমেন্টের আপডেট গুলো আমাদের ম্যানুয়ালি বলে দিতে হয়। তো ম্যানুয়ালি যে জিনিসপত্রগুলো বলে দিতে হয়, সেই ক্ষেত্রে রিবিল্ডটা এফিশিয়েন্ট হয় না, ইউআই রিবিল্ডটা এফিশিয়েন্ট হয় না। আচ্ছা, এরপর আসেন প্রোভাইডারে। প্রোভাইডার দিয়ে আমরা কিভাবে স্টেট ম্যানেজমেন্ট করি। প্রোভাইডার যেহেতু ইনহেরিটেড উইজেটের একটা ব্যাপার, এই যে ইনহেরিটেড উইজেটের একটা ব্যাপার, সুতরাং প্রোভাইডারও রিঅ্যাক্টিভ না। প্রোভাইডারও আমাদের ম্যানুয়ালি বলে দিতে হয় যে কখন স্টেটটাকে চেঞ্জ করে ইউআইটাতে আপডেট দেখাইতে হবে। কিন্তু প্রোভাইডার মিড স্কেল টাইপের প্রজেক্ট পর্যন্ত ঠিক আছে, এই টাইপের প্রজেক্ট পর্যন্ত ইউজ করা ঠিক আছে। কারণ হচ্ছে এ খুব সুন্দর এপিআই দেয়, খুব সুন্দর অর্গানাইজ ক্লাস দেয়, রিঅ্যাক্টিভ না হইলেও ম্যানুয়ালি বিল্ড করার প্রয়োজন পড়লেও খুব সুন্দর একটা ওয়ে দেয়, অর্গানাইজ একটা ওয়ে দেয়, যাতে করে আমরা রিঅ্যাক্টিভিটি ছাড়াই ভালোভাবে স্টেট ম্যানেজ করতে পারি। তো আমরা প্রোভাইডারের কাছ থেকে বেসিক দুইটা কম্পোনেন্ট পাই, একটা হইতেছে চেঞ্জ নোটিফায়ার আর একটা হচ্ছে কনজিউমার। তো আমাদের এরকম একটা চেঞ্জ নোটিফায়ার তৈরি করতে হয়। আমরা যদি আমাদের ওই কাউন্টার অ্যাপ ওইটা যদি প্রোভাইডারে রিক্রিয়েট করতে চাই, তাহলে দেখেন আমরা একটা ক্লাস তৈরি করে নিছি কাউন্টারের জন্য, যেটা কাউন্টার হচ্ছে ক্লাসের নাম, এবং এ মিক্স করছে চেঞ্জ নোটিফায়ার, এবং আপনি এক্সটেন্ড করে করতে পারবেন। আর প্রোভাইডার খুব সম্ভবত এক্সটেন্ড করার একটা ওয়ে দেয় চেঞ্জ নোটিফায়ারকে, তো মিক্স করে করতে পারবেন, এক্সটেন্ড করে করতে পারবেন, এটা আপনার চয়েস। আচ্ছা, তাহলে এখানে যেহেতু মিক্সিং ব্যবহার করে করা হয়েছে, আমরা এইভাবে কন্টিনিউ করি। আচ্ছা, তো এই কাউন্টার চেঞ্জ নোটিফায়ার যে কম্পোনেন্টটা দিতেছে, এটাই মূলত আমাদের কাউন্টারের স্টেট ম্যানেজমেন্ট করার কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে এই স্টেট ম্যানেজমেন্টের ফুল ব্যাপার স্যাপারটা হবে, এর বাইরে আর কিছু হবে না। তাহলে আমাদের স্টেটফুল উইজেটে এই ব্যাপারটা উইজেটময় ছড়ায় ছিটায় ছিল, কিন্তু আমাদের প্রোভাইডারে দেখতেছি যে শুধুমাত্র চেঞ্জ নোটিফায়ারের যে কাউন্টার কাউন্টার কম্পোনেন্ট আমরা তৈরি করে নিলাম চেঞ্জ নোটিফায়ার টাইপের, এটার মধ্যেই স্টেট ম্যানেজমেন্ট হবে। তাহলে এই প্রোভাইডার আমরা কানেক্ট করি কিভাবে? আমরা এখানে কাউন্টার কম্পোনেন্ট তৈরি করে নিলাম, যেটা টাইপ হচ্ছে প্রোভাইডারের চেঞ্জ নোটিফায়ার টাইপ, এবং দেখেন আমাদের একটা কাউন্টার স্ক্রিন আছে, যেটার মধ্যে বাই ডিফল্ট বা নর্মাল যেরকম স্ক্যাফোল্ড থাকার কথা, এরকম একটা স্ক্যাফোল্ড আছে। এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাপটা, যেহেতু আমরা এবার গ্লোবাল স্টেটে চলে গেছি, সুতরাং পুরো অ্যাপ জুড়ে স্টেটটাকে হ্যান্ডেল করতে হবে। পুরো অ্যাপ জুড়ে যদি আমরা স্টেটটাকে হ্যান্ডেল করতে চাই, তাহলে প্রোভাইডারকে স্কোপটা বলে দিতে হয় যে এই যে আমার অ্যাপের কম্পোনেন্ট ট্রি, এই ট্রি এইটুকুর মধ্যে তুমি
স্টেটটাকে হ্যান্ডেল করবা। তো আমরা এখানে কাউন্টার অ্যাপের পুরো অ্যাপটাকে স্কোপের মধ্যে ফালাই দিতেছি, এবং সেটা ফালাই দেবো কিভাবে? সেটা ফালাই দিতেছি আমরা আমাদের মেইন অ্যাপটাকে, এই যে কাউন্টার যে অ্যাপটা আছে, এই অ্যাপটাকে আমরা চেঞ্জ নোটিফায়ার প্রোভাইডার নামের একটা র্যাপার ক্লাস আছে, এই র্যাপার ক্লাসে র্যাপ করে দিয়েছি, যাতে করে আমাদের এই মাই অ্যাপ, এই পুরো অ্যাপটা আমাদের এই যে কাউন্টার নামের যে চেঞ্জ নোটিফায়ার আছে, এই কাউন্টার নামের চেঞ্জ নোটিফায়ার চেঞ্জেস এর প্রেক্ষিতে চেঞ্জ হইতে পারে। অর্থাৎ এই মাই অ্যাপের স্কোপটা হইতেছে, দুঃখিত, এই কাউন্টার যে চেঞ্জ নোটিফায়ার আছে, এই চেঞ্জ নোটিফায়ার স্কোপটা হইতেছে মাই অ্যাপ, সে পুরো মাই অ্যাপ জুড়ে কাজ করতে পারবে। এখন দেখেন, মাই অ্যাপের মধ্যে যদি আমরা কোড লিখতে চাই, আমাদের মাই অ্যাপের মধ্যে মনে করেন একটা স্ক্রিন আছে যেটার নাম হচ্ছে কাউন্টার স্ক্রিন। আচ্ছা, এবং এই কাউন্টার যে ক্লাসটা আছে, কাউন্টার যে চেঞ্জ নোটিফায়ার ক্লাসটা আছে, এর মধ্যে আমরা কাউন্টারের স্টেট কিভাবে স্টোর করতে পারি, আমরা একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। এখানে প্রাইভেট ভেরিয়েবল তৈরি করছি, আপনি চাইলে পাবলিক ভেরিয়েবল বা পাবলিক প্রপার্টিও তৈরি করতে পারতেন, যার ইনিশিয়াল ভ্যালু আমরা 0 দিছি। এবং এর মধ্যে আমরা এই স্টেটটা চেঞ্জ করার জন্য আরেকটা মেথড তৈরি করে নিছি, যেটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট। এবং এই ইনক্রিমেন্টের পরে আমরা চাইতেছি প্রত্যেকবার ইনক্রিমেন্ট হইলে ইউজারের মধ্যে, ইউজার অ্যাপের মধ্যে ওই যে নাম্বারটা যে ইনক্রিমেন্ট হয়, এই নাম্বারটা চেঞ্জটা যেন ইউজার দেখতে পারে, অর্থাৎ ইউআইটা বিল্ড করতে হবে। এই জন্য আমরা এই যে নোটিফাই লিসেনার নামে একটা মেথড কল করে দিছি, যেটা ওই চেঞ্জ নোটিফায়ার নিজেই প্রোভাইড করে। তাহলে এইখানে যে ব্যাপারটা দেখেন, আমাদের এই চেঞ্জ নোটিফায়ার, কাউন্টার চেঞ্জ নোটিফায়ারের মধ্যে আমাদের স্টেট রিলেটেড সব কিছু আমরা এনক্যাপসুলেট করে ফেলছি। আমাদের স্টেটফুল উইজেটে এগুলো উইজেটে ছড়ায় ছিটায় ছিল। তো এনক্যাপসুলেট যেহেতু করে ফেলছি, সুতরাং আমাদের স্টেটটা আলাদা থাকতেছে। তো স্টেটটা আলাদা থাকার কারণে আমাদের ম্যানেজমেন্ট সুবিধা হইতেছে। এবার আমরা যে কাজ করবো, কাউন্টার স্ক্রিন যেটা আছে, এই কাউন্টার স্ক্রিনের মধ্যে আমরা একটা কনজিউমার উইজেট তৈরি করব। এই কনজিউমার উইজেটের কাজ হইতেছে, দেখেন, আমরা যখন স্টেটফুল উইজেট তৈরি করছি, আমাদের একটা উইজেটের মধ্যে হয়তো টেক্সট আছে, কিন্তু টেক্সটের হয়তো কালার আছে, টেক্সটের পাশে হয়তো হয়তো একটা আইকন আছে, বা টেক্সটের উপরে নিচে আরো উইজেট থাকতে পারে। কিন্তু যখন আমরা সেট স্টেট কল করে দিছি, এই সেট স্টেট কল করে দেওয়ার কারণে এই সব কিছুই রিবিল্ড হয়েছে। ইউজারের অ্যাপের মধ্যে এই ইউআইটা রিবিল্ড হওয়ার কারণে আমাদের অ্যাপটা একটু স্লো হয়ে যায়। কিন্তু প্রোভাইডারের সুবিধা হইতেছে এই যে কনজিউমার যেহেতু আমরা ডিফাইন করে দিতে পারি, সুতরাং যেটুকু আমাদের চেঞ্জেস প্রয়োজন, আমাদের শুধু টেক্সটটা চেঞ্জ করার প্রয়োজন, সুতরাং এই টেক্সটটাকে আমরা র্যাপ করে দেবো এই কনজিউমার দিয়ে। তাহলে রিবিল্ড হওয়ার সময় শুধুমাত্র এই টেক্সট উইজেটটাই রিবিল্ড হবে, আমাদের এই পুরো উইজেটটা, এই যে দেখেন বাইরে স্ক্যাফোল্ড আছে, এই স্ক্যাফোল্ডটা কিন্তু আর রিবিল্ড হবে না। তাহলে আমাদের প্রোভাইডার যে কাজ করলো, আমাদের স্টেটটাকে ইনক্যাপসুলেট করতে দিল। দেখেন, এই যে একটু আগে কাউন্টার ক্লাস যেটা তৈরি করছে, এটার মধ্যে আমাদের স্টেটটাকে ইনক্যাপসুলেট করতে দিল। আর দ্বিতীয় যে ব্যাপারটা দিল, সেটা হচ্ছে আননেসেসারি বিল্ড যেন না হয়। এই আননেসেসারি বিল্ড আটকানোর জন্য যেটুকুতে রিবিল্ড প্রয়োজন, এটুকু আমরা হাতে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করবো কি করে? এই যে কনজিউমার যে র্যাপার আছে, কনজিউমার যে উইজেট আছে, এই উইজেট দিয়ে। তাহলে প্রোভাইডার দুইটা জিনিস দিল, আমাদের স্টেটটাকে ইনক্যাপসুলেট করতে দেয়, দ্বিতীয়ত রিবিল্ড, ইউআই বিল্ডের উপর একটা গ্র্যানুলার কন্ট্রোল দেয়, যে ইউআই বিল্ডটা কতটুকু করতে চাই এটা আমি কন্ট্রোল করতে পারবো। স্টেটফুল উইজেটে এটা কন্ট্রোল করা যায় না, কিন্তু আমরা প্রোভাইডারের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই টেক্সটের রিবিলটা কন্ট্রোল করতেছি এইভাবে কনজিউমার উইজেট দিয়ে অ্যাপ করে। এবং দেখেন, আমাদের ইউআইটা, ইউআই এর যে স্ক্রিনের যে কোডটা আছে, এর মধ্যে কিন্তু স্টেট রিলেটেড কোনো কোড নাই। এখান থেকে যদি একটা ফ্লোটিং অ্যাকশন বাটন, কাউন্টার অ্যাপে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন থাকে, এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা যদি আমরা চেঞ্জ, এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা, এই ফ্লোটিং অ্যাকশন বাটনটাতে চাপ দিলে যেন আমাদের কাউন্টারটা বাড়ে, এই ব্যাপারটা যদি আমরা কমপ্লিট মানে কি বলে, ইউআই এর মধ্যে চেঞ্জেস দেখাইতে চাই, তাহলে ফ্লোটিং অ্যাকশন বাটনটার মেথডটা আমরা করব কি, কল করব কিভাবে? যেহেতু আমাদের এনক্যাপসুলেট করা আছে, এই যে দেখেন পাশে কাউন্টার ক্লাসের মধ্যে আমাদের ইনক্রিমেন্ট মেথডটা এনক্যাপসুলেট করা আছে, আমরা জানি এটাকে কল করলে ইউআই এর মধ্যে ওই নাম্বারটা বাড়বে। তাহলে ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে আমরা যে কাজ করলাম, সেটা হচ্ছে আমরা প্রোভাইডার অফ প্রোভাইডার অফ কনটেক্সট নামের একটা কনস্ট্রাক্টর আছে। এই কনস্ট্রাক্টর দিয়ে এই যে কাউন্টার নামে যে প্রোভাইডার বা কাউন্টার নামে যে চেঞ্জ নোটিফায়ার আছে, এটাকে মেনশন করে দিলাম। এবং এটাকে মেনশন করে দিয়ে যে দেখেন লাস্টে আমরা ডট ইনক্রিমেন্ট লিখে দিছি, অর্থাৎ এই প্রোভাইডারের এই চেঞ্জ নোটিফায়ারের ইনক্রিমেন্ট মেথডটা কল হবে এই ফ্লোটিং অ্যাকশন বাটনটাতে চাপ দিলে। জাস্ট এইটুকু কিন্তু আমাদের অন প্রেসের মধ্যে বলে দিলেই হয়ে যাইতেছে, অর্থাৎ এখানেও স্টেট রিলেটেড ব্যাপার স্যাপার নাই, যেটা এনক্যাপসুলেট করা আছে কাউন্টারের মধ্যে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রোভাইডার। প্রোভাইডারে আমরা দুইটা জিনিস পাইছি,
একটা হচ্ছে স্টেটটাকে এনক্যাপসুলেট করতে পারছি চেঞ্জ নোটিফায়ারের মধ্যে। দ্বিতীয়টা যেটা, সেটা হচ্ছে উইজেটের রিবিল্ডের উপর একটা গ্র্যানুলার কন্ট্রোল পাইছি আমরা, যে কোনটুকু রিবিল্ড হবে। এবং উইজেটের মধ্যে, উইজেট ট্রি ইউআই এর মধ্যে আমরা স্টেটের কোনো কোড রাখি নাই। এই ব্যাপার স্যাপারগুলো আমরা প্রোভাইডার থেকে পাইছি। এখন দেখেন রিভারপোর্ট কি অ্যাপ্রোচে কাজ করে। প্রোভাইডার রিভারপোর্ট একই জিনিস, রিভারপোর্টের ডিফারেন্সটা হচ্ছে দেখেন এর ক্ষেত্রে কি করে বলে, আমরা যখন প্রোভাইডার ইউজ করতে গেছি, প্রোভাইডারের ক্ষেত্রে দেখেন এখানে আমাদের এই যে কনজিউমার উইজেটটা ব্যবহার করতে হয়েছে, কনজিউমার উইজেট ব্যবহার করে আমরা স্টেটটাকে চেঞ্জ করছি। আমরা যদি টেস্টিং লিখতে যাই, কখনো টেস্ট ফাইল লিখতে যাই, টেস্ট ফাইলের মধ্যে কিন্তু আমরা জাস্ট হেডলেস টেস্টিং লিখি, জানো, যেখানে ইউআই এর কোড গুলো থাকে না, ইউআই ছাড়া আমাদের অ্যাপের ফাংশনালিটি গুলো ঠিকঠাক কাজ করতেছে কিনা এই ব্যাপার স্যাপার গুলোর জন্য আমরা টেস্টিং এর কোড লিখি। তো এই টাইপের কাপল করা উইজেট, কাপল করা কম্পোনেন্ট গুলো, প্রোভাইডার যে কম্পোনেন্ট দিচ্ছে এটা কাপল করা আছে হচ্ছে উইজেট ট্রির সাথে। এই কাপল করা কম্পোনেন্ট গুলো টেস্ট করতে ঝামেলায় পড়তে হয়। তাহলে এই ঝামেলা যদি আপনার অ্যাপ্লিকেশনের যদি টেস্টেবল কোড লেখার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি রিভার পোর্টটা ব্যবহার করতে পারেন। এটা উইজেটের সাথে ডিপেন্ডেন্সিটাকে ডিকাপল করে। এটার ইউজ কেসও আমাদের প্রোভাইডার বা চেঞ্জ নোটিফায়ারের মতোই, একটু ডিফারেন্স আছে যাতে করে ব্যাপারটা একটু টেস্টেবল থাকে। আমরা ছোটখাটো যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন প্রোভাইডার দিয়ে তৈরি করতে পারি, যদি আমাদের অ্যাপ্লিকেশনে টেস্টিং লিখতে না হয়। টেস্টিং বলতে হইতেছে ইউআই টেস্টিং এর কথা আমি বুঝাইতেছি না, যে অ্যাপের কিউ এরা দুই ভাবে আমাদের অ্যাপ্লিকেশনে টেস্টিং চালায়। একটা হইতেছে ইন্টিগ্রেশন টেস্ট, আর একটা হইতেছে আমরা প্রোগ্রামেটিক্যালি টেস্ট ফাইল লিখি। তো প্রোগ্রামেটিক্যালি যে টেস্ট ফাইল আছে এগুলো সাধারণত ছোটখাটো অ্যাপে লেখা হয় না। অ্যাপ্লিকেশনটা যখন বিগ বাজেটের অ্যাপ্লিকেশন হয়, তারা বছরের পর বছর অ্যাপ্লিকেশনটা মেনটেন করতে চায়, এই টাইপের অ্যাপ্লিকেশন যখন তৈরি করার প্রয়োজন হয় তখন টেস্টগুলো লিখতে হয়। তাহলে আমরা সাধারণত যে অ্যাপগুলো তৈরি করি, মোটামুটি বড় ধরনের অ্যাপগুলোই, এই অ্যাপগুলোতেও আমাদের টেস্টিং লেখার প্রয়োজন পড়ে না, টেস্ট ফাইল লেখার প্রয়োজন পড়ে না। এই অ্যাপগুলোর জন্য প্রোভাইডার পারফেক্ট একটা সলিউশন প্রোভাইড করে। খুব ইজিলি প্রোভাইডার দিয়ে আপনি এই ধরনের অ্যাপের স্টেট ম্যানেজ করতে পারবেন। কিন্তু আপনি যদি আরো বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে যান যেখানে টেস্টিং লেখার প্রয়োজন আছে, সেখানে আপনি প্রোভাইডারের পরিবর্তে রিভারপোর্টটা ব্যবহার করতে পারেন। রিভারপোর্টের ইউজ কেসটা আমরা একটু দেখি। রিভারপোর্ট কিভাবে ব্যবহার করে। রিভারপোর্ট একইভাবে ব্যবহার করে। আমরা যেমন চেঞ্জ নোটিফায়ার একটা ক্লাস ব্যবহার করছি প্রোভাইডারে, ঠিক একইভাবে এখানে কাউন্টারের জন্য স্টেট নোটিফায়ার নামে একটা ক্লাস ব্যবহার করব। এবং এখানে দেখেন প্রপার্টি হিসেবে স্টেট নোটিফায়ারের মধ্যে আমরা ভেরিয়েবল না লিখে আমরা পুরো স্টেটটাকে এখানে জেনারিক করে পাঠিয়ে দিতেছি। দেখেন এই যে স্টেট নোটিফায়ার, তারপরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আইএনটি লেখা, ইন্টিজার লেখা, এই ইন্টিজারকে জেনারিক হিসেবে আমরা নিয়ে নিতেছি। এবং কনস্ট্রাক্টর মাধ্যমে দেখেন কাউন্টারের সুপারের মধ্যে এই যে জিরো ইনিশিয়াল ভ্যালুটা পাঠিয়ে দিছি, কনস্ট্রাক্টরের মধ্যে পাঠিয়ে দিতেছি। তো এর আগে আমরা যখন চেঞ্জ নোটিফায়ার ব্যবহার করছি, আমরা ভ্যারিয়েবল বা প্রপ হিসেবে স্টেট ভ্যারিয়েবল গুলো রাখতে পারতেছি। কিন্তু আমরা যখন রিভারপোর্ট ব্যবহার করতেছি তখন আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা ইনিশিয়াল ভ্যালু বা স্টেটের যে ভ্যালুটা আছে এটাকে স্টোর করতেছি। তো এইটার ডিফারেন্সটা হচ্ছে এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো একটু বয়লার প্লেট বেশি হয়, একটু টাইটলি কোড করতে হয়, কোডের একটু রুল রেগুলেশন থাকে। তো প্রোভাইডার ব্যবহার করে যদি কোড লিখতে চান একটু রুল রেগুলেশন ফলো করতে হয়, না হলে কোড লেখা যায় না, একটু টাফ হয়ে যায়। আর দুঃখিত, রিভারপোর্ট দিয়ে একটু কোড লেখা টাফ হয়ে যায়, কারণ কোডগুলোকে একটু অর্গানাইজ ভাবে লিখতে হয়। আর প্রোভাইডার একটু ফ্লেক্সিবিলিটি আমাদের দেয়, আমরা যেমন প্রপার্টি হিসেবে বা অ্যাট্রিবিউট হিসেবে ক্লাসের মধ্যে স্টেট ভেরিয়েবল গুলো নিতে পারছি। আচ্ছা, তাহলে কাউন্টারে আমরা একটা স্টেট নোটিফায়ার তৈরি করলাম, যে স্টেট নোটিফায়ার টাইপ হচ্ছে ইন্টিজার, যেহেতু আমাদের কাউন্টার ইন্টিজার টাইপের 0 1 2, এটা ডাটা টাইপ ইন্টিজার। এবং ইনিশিয়াল ভ্যালু আমরা সুপারের মধ্যে করে ইনিশিয়াল করে নিলাম কনস্ট্রাক্টর, কাউন্টার সুপার কনস্ট্রাক্টর দিয়ে, যেটা হচ্ছে 0। এবং এর মধ্যে আমরা ইনক্রিমেন্ট নামের একটা ভেরিয়েবল, দুঃখিত, মেথড নিলাম, যে মেথডটা কল হইলে যেন আমাদের স্টেটটা চেঞ্জ হয়। এর মধ্যে আমরা জাস্ট এই স্টেটের ভ্যালুটা, স্টেট নামের যে ভেরিয়েবলটা আছে, এই স্টেট ভেরিয়েবলটা আসতেছে এই যে স্টেট নোটিফায়ার এটার মাঝখান থেকে। দেখেন এর আগে কিন্তু আমরা কাউন্টার হাতে তৈরি করে নিয়েছিলাম, তাই না? এই যে দেখেন এখানে কাউন্টারের ভ্যালু 0 এবং ইনক্রিমেন্টের মধ্যে কাউন্টার, এই আমাদের হাতে তৈরি করা ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্লাস প্লাস করছি, হাতে তৈরি করে নিয়েছিলাম। এখন এইখানে রিভার পডে কিন্তু ব্যাপারটাকে সে আর হাতে তৈরি করতে দিতেছে না। রিভার পডের মধ্যে যে কাজ করতে হইতেছে, রিভার পডের মধ্যে আমাদের এই যে স্টেট নোটিফায়ারই একটা স্টেট নামের ভেরিয়েবল দিতেছে, যে ভেরিয়েবলের উপর আমাদের অপারেশন করতে করতে হইতেছে। তো এটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হইতেছে ব্যাপারটা অর্গানাইজ থাকলো, অসুবিধা হইতেছে
কন্ট্রোলটা আমাদের একটু কমে গেল। কন্ট্রোল করতে গেলে সিস্টেমেটিক্যালি কন্ট্রোল করতে হবে। আমরা প্রোভাইডারে যেভাবে ইচ্ছা কন্ট্রোল করতে পারছি এইভাবে কন্ট্রোল করতে পারবো না, এখানে একটু সিস্টেমেটিক্যালি কন্ট্রোল করতে হবে। তো এখানে কন্ট্রোলটা আমাদের একটু কমে গেছে স্টেট ভেরিয়েবলের উপরে। কন্ট্রোলটা করতেছি আমরা কিভাবে, এই যে ইন্টিজার টাইপটা জেনারিক হিসেবে দিছি এবং কনস্ট্রাক্টরের মধ্যে পাস করে দিছি এইটার এইভাবে। তো আচ্ছা, তো আমাদের কাউন্টার স্টেট নোটিফায়ার কম্পোনেন্ট আমরা তৈরি করে নিলাম। এখন এখানে দেখেন কাউন্টারের, যেহেতু আমাদের এর আগের ব্যাপারটা প্রোভাইডারটা কাপল করা ছিল উইজেটের সাথে, এবং আমাদের রিভার পোর্টটা ডিকাপল করা উইজেট থেকে, সুতরাং আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম যে ভেরিয়েবলের নাম হচ্ছে কাউন্টার প্রোভাইডার, এবং এর মধ্যে আমরা স্টেট নোটিফায়ার যেটা তৈরি করছি আমরা, এটা রেফারেন্স একটা নিয়ে নিছি। এই রেফারেন্সটা এই কোড দিয়ে নেই, স্টেট নোটিফায়ার অফ কাউন্টার ইন্টিজার রেফারেন্স কাউন্টার, এটা সর্ট অফ কপি পেস্ট করার কোড আপনারা ডকুমেন্টেশনের মধ্যে পেয়ে যাবেন। তো এটা আমরা কাউন্টার প্রোভাইডার নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিছি। এখন এই ভেরিয়েবলটা আমরা চাইলে যেখানে ইচ্ছে ব্যবহার করতে পারি, আমরা টেস্টিং এর জন্য ব্যবহার করতে পারি, চাইলে এটা আমরা ইউআই উইজেটের সাথে ব্যবহার করতে পারি। তো টেস্টিং এর জন্য ব্যবহার, যারা টেস্ট টেস্ট লিখে অ্যাপ তৈরি করবেন, তারা এই ভেরিয়েবলটা ব্যবহার করে, যে কাউন্টার প্রোভাইডার ভেরিয়েবলটা ব্যবহার করে ইজিলি টেস্ট লিখে ফেলতে পারবেন। এবং যারা এটা দিয়ে ইউআই বিল্ড করতে চান, তারা ইজিলি এটা দিয়ে ইউআই বিল্ড করতে পারবেন। তো দেখেন, আমরা যদি এই ব্যাপারটাকে ইউআই এর সাথে কানেক্ট করার চেষ্টা করি, সেটা কিভাবে করবো। আমাদের এই যে মেইন অ্যাপ আছে, আমাদের স্কোপটা বলে দিতে হবে, যে কোন স্কোপে আমাদের এই কাউন্টার চেঞ্জ নোটিফায়ারটা কাজ করবে। এই স্কোপটা আমরা বলে দিই পুরো অ্যাপ জুড়ে কাজ করবে। আমরা যেরকম করে প্রোভাইডারের স্কোপ বলে দিয়েছিলাম, এখানে আমাদের রিভার পডেও স্কোপটা একইভাবে বলে দেয়। আমরা এখানে মাই অ্যাপ, এই পুরো অ্যাপটাকে র্যাপ করে দিলাম প্রোভাইডার স্কোপ দিয়ে। তাতে করে আমাদের পুরো অ্যাপটা এই স্কোপের আন্ডারে থাকবে, এবং এই স্টেটটা আমরা পুরো অ্যাপের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, এবার আসেন আমরা একটু ইউআই তৈরি করি। তো ইউআই তৈরি করার জন্য আমরা লেস উইজেট ব্যবহার না করি, লেস উইজেট না ব্যবহার না করে একটা স্পেশাল টাইপ অফ উইজেট ব্যবহার করি, যে উইজেটটা রিভার পড আমাদের প্রোভাইড করতেছে। সেই উইজেটটার নাম হইতেছে কনজিউমার উইজেট। তো কনজিউমার উইজেট দিয়ে আমরা আমাদের স্ক্রিনটা তৈরি করে নিই। তো আমাদের স্ক্রিনটা দেখেন, আমরা যদি স্টেট ছাড়া আমাদের কোডটা লিখি, তাহলে আমাদের ডাইনামিক ভ্যালু গুলো ছাড়া কোডটা দেখতে এরকম, যে আমাদের কাউন্টার অ্যাপের কাউন্টার টেক্সট আছে যেখানে এখনো কোনো ভ্যালু আমরা লিখি নাই, এবং একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে যেখানে কোনো অন প্রেস অ্যাকশন নাই। তাহলে এখানে আমরা কাউন্টারের ভ্যালুটা স্টেট থেকে কিভাবে সাপ্লাই দেব, এবং অন প্রেসে উইজেট এবং অন প্রেসে আমরা ইনক্রিমেন্ট মেথডটা কিভাবে কল করব। আচ্ছা, ঠিক আছে, আসেন দেখি। আমরা এখানে যে কাজ করব সেটা হচ্ছে কাউন্টারের একটা রেফারেন্স নিয়ে নেব। এই যে কাউন্টার প্রোভাইডার, এটা কাউন্টার ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। চাইলে আপনি ভেরিয়েবলের মধ্যে নাও নিতে পারেন, যেখানে কোড লিখবেন সেখানে সরাসরি রেফারেন্স ডট ওয়াচ আর প্যারামিটার হিসেবে কাউন্টার প্রোভাইডার পাস করে দিলেও হয়ে যাবে। আমরা একটু সিম্পলিসিটির জন্য কাউন্ট নিয়ে নিছি। আচ্ছা, তো এখন এই কাউন্ট নিয়ে নেওয়ার পরে আমাদের, আচ্ছা, তো এই কাউন্টটা নিয়ে নেওয়ার পরে আমরা দেখেন এখানে টেক্সটের মধ্যে কাউন্টটাকে ব্যবহার করতে পারতেছি। দেখেন কন্ট্রোলটা এখানে সিম্পলার। এর আগে কিন্তু আমাদের এই কাউন্ট ডট ভেরিয়েবলের নাম বলে দিতে হইতো, আমরা যে ভেরিয়েবলের তার স্টেটটা অ্যাক্সেস করতে চাইতেছি। কিন্তু এখানে যেহেতু আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করছি, টাইপটা ইন্টিজার হবে, সুতরাং এখানে ডলার সাইন দিয়ে কাউন্ট দিলেই হয়ে যাইতেছে, এক্সট্রা কোনো ভেরিয়েবল দিয়ে বলে দিতে হইতেছে না যে এটা আমাদের স্টেট ভেরিয়েবল। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কাউন্টের ভ্যালুটা পাবো, এবং ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে কাউন্ট ডট ইনক্রিমেন্ট আমরা কল করে দিচ্ছি অন প্রেসের মধ্যে। তাহলে আমাদের এই কাউন্ট থেকে ইনক্রিমেন্ট মেথডটা কল হবে। তাহলে এটাই হইতেছে আমাদের রিভার পড দিয়ে স্টেট ম্যানেজমেন্ট। তাহলে রিভার পড আর হচ্ছে কি বলে, তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম প্রোভাইডার এবং রিভার পডের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা আমরা দেখলাম, এই বেসিক ডিফারেন্সটা হচ্ছে সেম জিনিস, জাস্ট ওয়ার্কিং যে প্রিন্সিপালটা আছে এই প্রিন্সিপালটা সেম, জাস্ট কোড লেখার ওয়েটা একটু ডিফারেন্ট। রিভার পডটা আমাদের উইজেট ট্রি থেকে একটু ডিকাপল করা, যাতে করে আমরা টেস্ট লিখতে পারি, আর প্রোভাইডারটা আমাদের উইজেট ট্রির সাথে লেখা, যাতে করে আমরা ইজিলি অল্প কোড লিখে কোডটা করতে পারি। এখন এই আপনার প্রজেক্টে রিভার পোর্ট ব্যবহার করবেন নাকি প্রোভাইডার ব্যবহার করবেন, এটি আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। প্রোভাইডারের কোড একটু কমপ্লিকেটেড, এবং এই কমপ্লিকেসিটা আপনাকে মেনটেন করতে হয় যদি আপনি টেস্টেবল কোড লিখতে চান। আর আপনি যদি মনে করেন আমার অ্যাপ্লিকেশনে টেস্ট লেখার কোনো দরকার নাই, তাহলে আপনি ইজিলি প্রোভাইডার ব্যবহার করতে পারেন। প্রোভাইডারের সেন্টেক্স, উইজেট, ক্লাসগুলো অনেক সিম্পলার। আপনি
খুব সহজেই এক্সট্রা বয়লার প্লেট ছাড়াই প্রোভাইডার ব্যবহার করে স্টেট হ্যান্ডেল করতে পারে। এখন টেস্টেবল কোড লেখার জন্য রিভারপড, এবং নন টেস্টেবল কোড কিন্তু আপনি ম্যানেজেবল কোড লিখতে চাইতেছেন, এটার জন্য আপনি প্রোভাইডার ইউজ করলেন। এখন আপনি যদি ফুল ফ্লেজ একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান যার উপর আপনি গ্র্যানুলার কন্ট্রোল চান, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের উপর আমার কন্ট্রোল থাকবে, এবং আমি একটা রিঅ্যাক্টিভ ওয়ে চাইতেছি, যে ওয়েতে আমার ওই যে প্রত্যেকবার ভ্যালু ইনক্রিমেন্টের পর নোটিফাই লিসেনার বা সেট স্টেট কল করে দিতে হবে না, অটোমেটিক্যালি যেন আমার প্রত্যেক জায়গায় ইউআই এর চেঞ্জটা প্রপাগেট করে, এইরকম কোন ওয়ে যদি চান তাহলে আপনি ব্লক নামের একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন আছে, এটা ব্যবহার করতে পারেন। তো ব্লক স্টেট ম্যানেজমেন্ট সলিউশনটা স্ট্রিম বেসিসে কাজ করে। একটা সময় ছিল যখন আমাদের ব্লকটা হাতে লিখতে হতো, এটা আমরা শুরুতে আলোচনা করছি, যে দুইটা স্ট্রিম পাশাপাশি লিখে একটা ইভেন্টের স্ট্রিম আর একটা স্টেটের স্ট্রিম, এই স্ট্রিম দুইটা পাশাপাশি লিখে কানেক্ট করে দিতে হতো। কিন্তু এখন আমাদের ফ্লাটার ব্লক নামের একটা লাইব্রেরি আছে, ব্লক প্যাটার্ন বা ব্লক স্টেট ম্যানেজমেন্ট সলিউশন বলতে মূলত আমরা এই ফ্লাটার ব্লকটাই ব্যবহার করি। এই ফ্লাটার ব্লক ব্যবহার করলে আমাদের স্ট্রিমটাকে আর হাতে হ্যান্ডেল করতে হয় না, সুতরাং স্ট্রিমের ইমপ্লিমেন্টেশনের দরকার নাই। আমরা সিম্পলি ফ্লাটার ব্লক দিয়ে, ফ্লাটার ব্লকের এপিআই এবং ক্লাস দিয়ে যে ইমপ্লিমেন্টেশন করা যায় এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করি। তো ব্লকের অ্যানালজিটা সিম্পল। ব্লকটা যেহেতু রিঅ্যাক্টিভ স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, সেহেতু এটা কাজ করে এইভাবে, যে ব্লকে দুইটা এন্ড থাকে, একটা হইতেছে সিঙ্ক আর একটা হইতেছে স্ট্রিম। এই ব্যাপারটাকে একটা পাইপের সাথে তুলনা করতে পারে, যে সিঙ্ক দিয়ে ডাটাটা ঢোকে, সেই ডাটাটা প্রসেস করি আমরা, আমাদের কোনো লজিক্যাল প্রসেসিং এর যদি প্রয়োজন হয় সে প্রসেসিং করি, তারপর স্ট্রিম দিয়ে ডাটাটা বের হয়ে যায়, এবং স্ট্রিম দিয়ে যখন ডাটাটা বের হয় তখন এই বের হওয়ার সময় অটোমেটিক্যালি ইউআইটা ডিটেক্ট করতে পারে যে স্ট্রিমে নতুন নতুন ডাটা আসছে, এবং নতুন ডাটার প্রেক্ষিতে সেই ইউআইটা চেঞ্জ করতে পারে। এতে সুবিধা কি, আমাদের ম্যানুয়ালি সেট স্টেট বা নোটিফাই লিসেনার কল করে চেঞ্জেস গুলো বলে দিতে হয় না। আচ্ছা, তাহলে দেখি আমরা এই রিঅ্যাক্টিভ ওয়েতে আমরা কিভাবে স্টেটটা হ্যান্ডেল করতে পারি। আমরা যেহেতু রোবাস্ট একটা ওয়ে চাইতেছি স্টেট ম্যানেজ করার জন্য, এই রোবাস্ট ওয়েটা ব্লক আমাদের সাপ্লাই করে, সুতরাং আমরা আর ভেরিয়েবলে আটকায় থাকবো না বা প্রপার্টিতে আটকায় থাকবো না স্টেট হ্যান্ডেল করার জন্য। প্রপার্টি গুলো ছোট ছোট স্টেট হ্যান্ডেল করা যায়, কিন্তু বড় স্টেট, যে স্টেটের মধ্যে 5, 7টা 10টা 15টা প্রপ থাকে, সেই জিনিসপত্রগুলো হ্যান্ডেল করার জন্য আমরা ডেডিকেটেড ক্লাস তৈরি করে নেব স্টেটের জন্য। যেমন দেখেন, স্টেটের আবার এখানে দুই ধরনের ক্লাস আমরা ব্লকে তৈরি করি, একটা হচ্ছে ইভেন্ট আর একটা হচ্ছে স্টেট। তো ইভেন্টটা হচ্ছে কোন একটা ঘটনা, এই ঘটনার জন্য আমরা হচ্ছে ইভেন্ট, এই অ্যানালজিটা ব্যবহার করি। তো আমাদের কাউন্টার অ্যাপে ইভেন্টটা হইতেছে ওই যে বাটন প্রেস, বাটনে যে চাপ দিতেছি এই চাপ দেওয়াটা হইতেছে ইভেন্ট, এবং স্টেটটা হইতেছে ওই বাটনের প্রেসের প্রেক্ষিতে আমাদের নাম্বারটা চেঞ্জ হইতেছে, এটা হইতেছে স্টেট। তো ব্লক প্যাটার্নে, ব্লক ডিজাইন প্যাটার্ন, দুঃখিত ডিজাইন প্যাটার্ন না, ব্লক স্টেট ম্যানেজমেন্ট সলিউশন যেটা আছে, এই সলিউশনে এই দুইটা ব্যাপারকে ভাগ করে নেওয়া হইতেছে, ইভেন্টকে ভাগ করা হয়েছে আবার স্টেটকে ভাগ করে নেওয়া হয়েছে। এই ভাগটা ছোট ছোট অ্যাপ্লিকেশন বা মাঝারি অ্যাপ্লিকেশনের জন্য আননেসেসারি। এই ভাগটা করে নেওয়ার কারণে দেখবেন যে আপনার কোডের কমপ্লিকেসি বেড়ে গেছে ছোট অ্যাপ্লিকেশনের জন্য, কিন্তু বড় অ্যাপ্লিকেশন যদি আপনার হয়, এই বড় অ্যাপ্লিকেশনে এই ভাগ করাটা নেসেসারি। কারণ অনেকগুলো স্টেট যখন হয়ে যায় তখন এই কোন স্টেটটা ইভেন্ট, কোন স্টেটটা আমার ইউআই চেঞ্জেস এর জন্য ব্যবহার করতেছি, এই জিনিসপত্রগুলো মার্ক করে রাখা জরুরি। সুতরাং বড় অ্যাপ্লিকেশনের জন্য এই ব্লক স্টেট ম্যানেজমেন্ট ওয়েটা পারফেক্ট, এবং ব্লক এই স্টেট এবং ইভেন্টটাকে আলাদা করে রাখে। তাহলে আমাদের স্টেট প্রথমে ইভেন্ট তৈরি করে নিতে হবে ব্লক প্যাটার্ন দিয়ে, যদি আমরা একই কাউন্টার অ্যাপ তৈরি করতে চাই তাহলে আমরা কাউন্টার ইভেন্ট নামের একটা ক্লাস তৈরি করে নিলাম। এটা হইতেছে কাউন্টার রিলেটেড সব ধরনের ইভেন্ট থাকবে এখানটাতে। এর একটা সাব ক্লাস, দুইটা সাব ক্লাস তৈরি করে নেব। ধরেন আমাদের কাউন্টার অ্যাপে দুইটা বাটন আছে, একটাতে চাপ দিলে সংখ্যাটা বাড়বে আর একটাতে চাপ দিলে সংখ্যাটা কমবে। সুতরাং আমরা কাউন্টার ইনক্রিমেন্ট প্রেস এটা একটা ইভেন্ট বানাই নিলাম, কাউন্টার ডিক্রিমেন্ট প্রেস একটা ইভেন্ট বানাই নিলাম, এবং এই দুইটা ইভেন্টকে আমরা দেখেন এক্সটেন্ড করে দেবো কাউন্টার ইভেন্ট থেকে। এই দুইটা যেহেতু একই টাইপের ইভেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সুতরাং এটা সাব ক্লাস হলো আমাদের কাউন্টার ইভেন্টের। তাহলে আমাদের ইভেন্ট গুলো তৈরি হইলো। এবার আমাদের স্টেটটা তৈরি করতে হবে। তো স্টেট যেহেতু আমাদের সিম্পল একটা ইন্টিজার এখানটাতে, সুতরাং স্টেটের জন্য ডেডিকেটেড আলাদা কোনো ক্লাস তৈরি করে নিচ্ছি না আমরা। কিন্তু আপনি যখন বড় অ্যাপ্লিকেশন তৈরি করবেন সেখানে ইভেন্টের জন্য যেমন ক্লাস তৈরি করছেন, ঠিক তেমনি ভাবে স্টেটের জন্য ক্লাস তৈরি করতে হবে।
কিন্তু স্টেটের জন্য আমরা এখানে ক্লাস তৈরি করতেছি না, জাস্ট একটা ইন্টিজার যেহেতু আমরা চেঞ্জ করব এই জন্য। তাহলে এটাকে যদি ক্লাস তৈরি না করি, এটাকে আমরা জেনারিক হিসেবে পাস করতে পারি। কিভাবে পাস করতে পারি একটু পরে দেখতেছি। দেখেন, কাউন্টার ব্লক নামের আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নিলাম। আমাদের চেঞ্জ নোটিফায়ারে যেমন আমাদের স্টেট রিলেটেড কোডগুলো এনক্যাপসুলেট করা ছিল চেঞ্জ নোটিফায়ারের মধ্যে, ঠিক তেমনি ব্লক প্যাটার্নে এই কাউন্টার ব্লক, এই ব্লক কম্পোনেন্টের মধ্যে আমাদের এই স্টেট রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আইসোলেট করা থাকবে। এবং ব্লক এখানে দুটো জেনেরিক নাই। দেখেন, প্রথম জেনেরিকটা হইতেছে ইভেন্টটা, কোন টাইপের ইভেন্ট আমরা সাপ্লাই দিতেছি, এবং দ্বিতীয় জেনারিকটা হইতেছে কোন টাইপের স্টেটটা আমাদের স্ট্রিম দিয়ে বের হবে। অর্থাৎ এখানে জেনারিকে দুইটা প্যারামিটার সাপ্লাই দিতে হয়। ওই যে স্ট্রিমের দুইটা প্যারামিটার, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আমাদের ইনপুট ইভেন্ট হবে কাউন্টার ইভেন্ট, এবং আউটপুট আমাদের একটা নাম্বার চেঞ্জ হবে, সেই নাম্বারটা ইন্টিজার টাইপের, এই জন্য এখানে আমরা ইন্টিজার বলে দিয়েছি। আচ্ছা, এখন আসেন আমরা এর বডির মতো কোডগুলো লিখি। দেখেন, এখানে আমাদের ওই রিভার পডের মতোই কনস্ট্রাক্টরের মাধ্যমে সুপারে জিরো ইনিশিয়াল ভ্যালুটা সেট করে দিতে হবে। সেই ইনিশিয়াল ভ্যালুটা আমরা সেট করে দিছি, এবং কনস্ট্রাক্টরের মাধ্যমে এখানে আমাদের দুইটা ইভেন্ট রেজিস্টার করতে হইতেছে, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট ইভেন্ট রেজিস্টার করতে হইতেছে। দেখেন, এখানে আমরা অন নামের একটা কলব্যাক ফাংশন দিছি। এই কলব্যাক ফাংশনের মধ্যে কাউন্টার ইনক্রিমেন্ট প্রেস নামের একটা ইভেন্ট দিছি জেনারিক প্যারামিটার হিসেবে পাস করে। এবং এখানে যে কাজ হবে সেটা হইতেছে, যখন আমরা এই যে অন কাউন্টার ইনক্রিমেন্ট প্রেস নামের জেনারিক প্যারামিটার পাস করতেছি, তখন যেন আমাদের স্টেট ইমিট করে স্টেটের অলরেডি যে ভেরিয়েবল আছে বা ভ্যালু আছে তার সাথে এক যোগ করে। এবং তারপরে দ্বিতীয় প্যারামিটারে দেখেন কাউন্টার ডিক্রিমেন্ট প্রেস, অর্থাৎ ডিক্রিমেন্ট যখন প্রেস হবে তখন যেন স্টেটের থেকে এক মাইনাস করে আমাদের ভ্যালু এমিট করে। এই জন্য আমরা স্টেট থেকে -1 করে দিয়েছি। তো এই কোডটা দেখতে একটু কমপ্লিকেটেড। এই কমপ্লিকেসিটা ছোট অ্যাপ্লিকেশনের জন্য আননেসেসারি, বা মিডল স্কেলের অ্যাপ্লিকেশনের জন্য আননেসেসারি, কিন্তু বড় স্কেলের অ্যাপ্লিকেশনের জন্য এটা নেসেসারি। তার কারণটা দেখেন, এখানে লজিক্যাল পার্টটা কিন্তু এই যে কনস্ট্রাক্টরটা আমরা যখন ডিফাইন করতেছি তখনই হ্যান্ডেল করে ফেলতে হইতেছে। অর্থাৎ লজিকটা কোথাও ছড়ায় ছিটায় যাইতেছে না, ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারতেছে না, আমাদের একটা বাউন্ডারি দিয়ে দিতেছে। তো এই বাউন্ডারির কারণে হয় কি, বড় কোড বেসটা মেনটেন করা ইজি হয়, যে এই বাউন্ডারির বাইরে কেউ কোড লিখতে পারে না। তাহলে কাউন্টার ব্লকটা আমরা তৈরি করছি কিভাবে, সেটা হচ্ছে কাউন্টার ব্লক নামে একটা ক্লাস তৈরি করে নিছি, এবং এখানে দুইটা জেনারিক প্যারামিটার দিছি, একটা ইনপুট একটা আউটপুট, এবং ইনিশিয়াল ভ্যালু সুপার কনস্ট্রাক্টর দিয়ে সেট করছি, এবং দুইটা কল ব্যাকের মধ্যে আমরা লজিক লিখে দিছি যে আমাদের আহ, কোন ইভেন্টটা ট্রিগার হইলে কোন লজিকে আমরা ভ্যালুটা এমিট করব। ব্যাপারটা অনেক কম্প্যাক্ট। এই কম্প্যাক্ট ভাবে আমরা কাউন্টার ব্লকটা তৈরি করে নিছি। এখন এই কাউন্টার ব্লকের কোডটা আমরা উইজেটের মধ্যে কিভাবে ব্যবহার করব, আমাদের ঠিক একইভাবে আগের স্টেট ম্যানেজমেন্টের মতো স্কোপ বলে দিতে হবে। এই যে ব্লক প্রোভাইডার দিয়ে আমাদের স্কোপটা আমরা বলে দিতেছি, আমাদের পুরো মাই অ্যাপ জুড়ে আমাদের এই প্রোভাইডার স্কোপটা কাজ করবে। এবং তারপর আমরা ইউআইটা নিয়ে একটু কাজ করে দেখেন, আমাদের কাউন্টার স্ক্রিন যেটা আছে এটাতে আমরা স্টেটলেস উইজেটটাই ব্যবহার করতে পারবো। এটা আমাদের রিভার পড থেকেও ডিকাপল। রিভার পড কিন্তু এখানে আমাদের রিভার পডের কাস্টম একটা উইজেট ডাটা টাইপ দিয়েছিল, কিন্তু আমরা স্টেটলেস উইজেটের সাথে কাউন্টার ব্লক প্যাটার্নটা বা ব্লক যে স্টেট ম্যানেজমেন্ট ওয়ে আছে এটা ব্যবহার করতে পারতেছি। এটা আরো ডিক্যাপল, অর্থাৎ এটা রিভার পডের চাইতেও ইজিলি টেস্টেবল। আচ্ছা, ঠিক আছে, আসেন তাহলে আমরা টেক্সটের মধ্যে কাউন্টার এটার ভ্যালু কিভাবে দেখাবো, $সাইন কাউন্টার দিয়ে আমরা কাউন্টারের ভ্যালু দেখাতে পারবো। এবং এখানে আমাদের রিবিল্ডটা স্কোপ বলে দিতে হবে, যেন আমাদের প্রত্যেকবার স্টেট চেঞ্জ হইলে এই পুরো স্ক্যাফোল্ডটা রিবিল্ড না হয়। এই পুরো স্ক্যাফোল্ডটা রিবিল্ড আটকানোর জন্য আমরা এই টেক্সট উইজেটটাকে র্যাপ করে দেব আমাদের ব্লক বিল্ডার দিয়ে। এই ব্লক বিল্ডার দিয়ে যেটুকু র্যাপ করে দেব, স্টেট চেঞ্জ হলে শুধুমাত্র সেইটুকুই রিবিল্ড হবে। এবং আমরা ফ্লোটিং অ্যাকশন বাটনে ট্রিগারটা বলে দিই। ট্রিগারটা কিভাবে বলে দেবো, ট্রিগারটা বলে দেওয়ার জন্য ওই যে ব্লক প্রোভাইডার, যেভাবে আমরা প্রোভাইডার কল করছি ঠিক একইভাবে, প্রোভাইডারের ক্ষেত্রে হয়তো এখানে ক্লাসের নেমটা ডিফারেন্ট ছিল, এখানে ব্লক প্রোভাইডারের ক্ষেত্রে ক্লাসের নামটা ডিফারেন্ট। এই ব্লক প্রোভাইডার দিয়ে এই যে ডট অ্যাড কল করে দিছি আমরা। ওই যে আমি যেহেতু বলেছি একটু আগে যে আমরা স্ট্রিম নিয়ে কাজ করতেছি, সুতরাং স্ট্রিমের মধ্যে একটা মেথড আছে, স্ট্রিমের মধ্যে ডাটাটা ইনপুট দিতে হয়। তো ডাটা ইনপুট দেওয়ার জন্য এই ডট অ্যাড মেথডটা কল করতে হয়। তাহলে ডট অ্যাড মেথড দিয়ে আমরা ইভেন্টের টাইপটা বলে দিলাম যে কাউন্টার ইনক্রিমেন্ট পেস্ট, ইনক্রিমেন্ট এই ইভেন্টটা
আমরা এমিট করতে চাইতেছি। এখন এই ইভেন্টটা এমিট হইলে এই ইভেন্টের প্রেক্ষিতে স্টেট যেভাবে চেঞ্জ করার প্রয়োজন সে অটোমেটিক্যালি চেঞ্জ করবে, চেঞ্জ করে এমিট করা ভ্যালুর চেঞ্জেসটা এখানে অটোমেটিক্যালি দেখাবে। তো এইভাবে আমরা ব্লকের মাধ্যমে কোড লিখতে পারি। এখন আসেন আমরা একটু আলোচনা করি এই যে চারটা স্টেট ম্যানেজমেন্ট ওয়ে দেখলাম, বিল্ট ইন স্টেট ম্যানেজমেন্ট ওয়ে, রিভার পোর্ট, প্রোভাইডার, ব্লক এবং আরেকটা ম্যানেজমেন্ট ওয়ে আছে গেটওয়েক্স। এদের প্রোজ এবং কনস গুলো দেখি। দেখেন এর মধ্যে সবচেয়ে রোবাস্ট স্টেট ম্যানেজমেন্ট ওয়ে হচ্ছে ব্লক, যেটার কোডটা লিখাও একটু কঠিন এবং অর্গানাইজ কোড, এবং ব্লকটাকে বেস্ট স্টেট ম্যানেজমেন্ট ওয়ে হিসেবে সাধারণত মানুষজন ট্যাগ দেয়। কিন্তু এগুলোর ইউজ কেস আছে। ইউজ কেস হইতেছে আপনি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করতেছেন এই অ্যাপ্লিকেশনে যারা ডেভেলপার আছে এই ডেভেলপাররা খুব বেশি এক্সপিরিয়েন্স না। তো সেই ক্ষেত্রে এই ডেভেলপারদের হ্যাসেল ফ্রি কাজ করানোর জন্য আপনি যদি ব্লক স্টেট ম্যানেজমেন্ট ওয়ে ব্যবহার করেন তাদের আন্ডারস্ট্যান্ডিং এ ঝামেলা তৈরি হবে। এবং তাছাড়া আপনার যে অ্যাপটা আছে এই অ্যাপে টেস্ট লেখার প্রয়োজন নেই, টেস্টিং করার প্রয়োজন নেই, কোড কোড লিখে টেস্ট করার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে যদি আপনি ব্লক দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করেন ব্যাপারটা আপনি আননেসেসারি কমপ্লিকেটেড করে ফেলতেছেন। সুতরাং ব্লক স্টেট ম্যানেজমেন্টের সবচেয়ে রোবাস্ট ওয়ে হইলেও আপনার টেস্টিং এর যদি প্রয়োজন না থাকে এবং আপনি চাইতেছেন যে সবাই ইজিলি এই অ্যাপ্লিকেশনের উপর কোড লিখতে পারবে এরকম যদি প্রয়োজন থাকে তাহলে আপনি কখনোই ব্লক প্যাটার্ন ইউজ করবেন না। ব্লক প্যাটার্ন ইউজ করবেন এমন অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশনটার কোড লেখা হয় 2-3-4 বছর ধরে, মেনটেন করা হয় 5-7-10 বছর ধরে এবং প্রচুর মডিউল আছে এবং যে অ্যাপ্লিকেশনে টেস্টিং এর প্রয়োজন আছে। এই টাইপের অ্যাপ্লিকেশনে আপনি ব্লক দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করবে। আর প্রোভাইড আর যে স্টেট ম্যানেজমেন্টের ওয়ে রয়েছে সেটা হচ্ছে প্রোভাইডার এবং রিভার রিভার এবং প্রোভাইডার ব্লকের চাইতে সিম্পলিস্টিক ওয়ে, কিন্তু ব্লকের মতো রোবাস্ট না অর্থাৎ রিঅ্যাক্টিভ না। তো আপনি যদি ছোট অ্যাপ্লিকেশন, আপনি যদি মাঝারি অ্যাপ্লিকেশন তৈরি করতে চান এবং টেস্টেবিলিটি চান, অ্যাপ্লিকেশনে টেস্ট করে লেখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনার রিভার ব্যবহার করতে হবে। এবং রিভার ব্যবহারের একটা মানে কনস হইতেছে অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ হইতেছে এর কোডটা প্রোভাইডারের চেয়ে একটু কমপ্লিকেটেড। তাহলে একটু কমপ্লিকেটেড কোড লেখার কারণে আপনি যে অ্যাডভান্টেজ পাইতেছেন সেটা হচ্ছে টেস্টেবল কোড ব্যবহার করতে পারতেছেন। আর বেসিক যে স্টেট ম্যানেজমেন্টের ওয়ে যেটা দিয়ে আসলে এফিশিয়েন্টলি স্টেট হ্যান্ডেল করা যায় সেটা হচ্ছে প্রোভাইডার ব্যবহার করবেন যখন আপনার অ্যাপ্লিকেশন স্কেলটা মিড স্কেল থাকবে, অর্থাৎ খুব বড় অ্যাপ্লিকেশন হবে না এবং আপনি চাইতেছেন আপনার ওয়ার্কাররা যেন ইজিলি কোডটা বুঝতে পারে এবং অনেক কম কোড লিখে ইজিলি স্টেটটা হ্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে প্রোভাইডার ব্যবহার করবে। তার মানে সারমর্ম দাঁড়াইলো এইটাই যে ইউজ কেস স্পেসিফিক ভাবে আমরা এই স্টেট ম্যানেজমেন্টের ওয়ে গুলো ব্যবহার করব। আপনি যদি ঢালাও ভাবে সব অ্যাপ্লিকেশনে স্টেট ম্যানেজমেন্ট ব্লক দিয়ে করেন আপনার প্রচুর বয়লার প্লেট কোড লিখতে হবে এবং কোডটা প্রচুর কি বলবো বিগিনার ফ্রেন্ডলি হবে না। কারণ হচ্ছে ব্লকের কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাদের বেশ কিছু কনসেপ্ট জানতে হয়, স্ট্রিমের কনসেপ্ট জানতে হয়, আরো বেশ কিছু কনসেপ্ট রিলেটেড আছে। এই রিলেটেড কনসেপ্ট গুলো আপনার ডেভেলপার শুরুতে নাই জানতে পারে। সুতরাং আপনি যদি এক্সপার্টদের নিয়ে একটা কাজ না করে থাকেন, আপনার টিমের লোকজন যদি এক্সপার্ট না হয়, আপনার অ্যাপ্লিকেশন টিমে যারা কাজ করতেছে তাদের জন্য যদি আপনি ব্লক ব্যবহার করেন, ব্লক রোবাস্ট হয়ে হইলেও আপনার জন্য বেস্ট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন না। আপনি আবার মিডল স্কেল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাইতেছেন, আবার চাইতেছেন যে অ্যাপটা টেস্টেবল থাকবে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন রিভারপডের কোড লেখা ব্লকের চাইতে একটু সহজ। আর যদি একবারে বিগিনারদের নিয়ে আপনি কাজ করেন কিন্তু চাইতেছেন আপনার অ্যাপ্লিকেশনটা রোবাস্ট হবে, সেই ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে প্রোভাইডার। প্রোভাইডারের কোড লেখা অনেক ইজি, যে কেউ শুরুতেই প্রোভাইডারের কোড লিখে আপনার অ্যাপ্লিকেশনে কন্ট্রিবিউট করতে পারবে। আর দুইটা স্টেট ম্যানেজমেন্ট ওয়ে আছে, সেটা হচ্ছে বিল্ট ইন স্টেট ম্যানেজমেন্ট ওয়ে, একটা হচ্ছে ইনহেরিটেড উইজেট এবং একটা স্টেটলেস উইজেট। এই ইনহেরিটেড উইজেট এবং স্টেটলেস উইজেট দিয়ে আমরা কখনোই গ্লোবাল স্টেট মেনটেন করবো না, এটা দিয়ে লোকাল স্টেট মেনটেন করতে পারি এবং সবচেয়ে ভালো প্র্যাকটিস হচ্ছে ওটা দিয়ে স্টেট ম্যানেজমেন্ট না করাই ভালো। তাহলে ইউজ কেস স্পেসিফিকে আপনার স্পেসিফিক ভাবে আপনার চুজ করতে হবে যে স্টেট ম্যানেজমেন্টের জন্য আপনি কোন সলিউশনটা প্রোভাইড করবেন। এবং এটা কিন্তু আলাদা আরেক ধরনের স্কিল যে আপনার পার্টিকুলার কোন ইউজ কেসে কোন স্টেট ম্যানেজমেন্ট সলিউশনটা আপনি
চুজ করতেছেন, এটা আরেক ধরনের স্কিল। কারণ অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট দেখে আপনাকে প্রিডিক্ট করতে পারতে হবে যে এই অ্যাপ্লিকেশনের স্কোপটা কত বড় হবে, এই অ্যাপ্লিকেশনের কোড বেসটা কত বড় হবে। এটা হইতেছে আরেকটা ডিফারেন্ট টাইপের স্কিল। সুতরাং স্টেট ম্যানেজমেন্টের সলিউশনগুলা গ্লোবালি আমি যদি বলতে চাই যে এটা বেস্ট সলিউশন, এইরকম কোনো আনসার নাই। এই ব্যাপারটা স্যাপারগুলো সম্পূর্ণ ইউজ কেস স্পেসিফিক, এবং এই ইউজ কেস স্পেসিফিক ব্যাপার স্যাপারগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি সবগুলো স্টেট ম্যানেজমেন্ট সলিউশন কিভাবে কাজ করতেছে এই ব্যাপারটা এক্সপ্লোর করবেন। একজন ডেভেলপার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন সবগুলোই জানা, সবগুলোই কিভাবে কাজ করতেছে এটা জানা। আর এটা জানলে আপনার পার্টিকুলার একটা ইউজ কেসে পার্টিকুলার একটা অ্যাপ তৈরিতে আপনার জন্য বেস্ট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন কোনটা হবে এটা আপনি পিক করতে পারবেন। এবং আমরা আজকে বিস্তর আলোচনা করছি যে প্রোভাইডার, রিভার ব্লক, এই ব্যাপার স্যাপারগুলো কোন কেসে কিভাবে ইউজ করতে হয়। সুতরাং এর পরবর্তী স্টেপ হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন সবগুলো আপনার এক্সপ্লোর করে দেখা, এবং আজকের আলোচনায় আমরা যে কেসগুলো দেখলাম এই কেসগুলো মাথায় রেখে এই স্টেট ম্যানেজমেন্ট সলিউশন গুলো অ্যাপ্লাই করা। এবং এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে, যেহেতু ব্লক সবচেয়ে রোবাস্ট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, সুতরাং সব ধরনের প্রজেক্টে আমি ব্লক ব্যবহার করব। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের ইউজ কেস স্পেসিফিকে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট সলিউশনটা অ্যাপ্লাই করতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের স্টেট ম্যানেজমেন্ট সলিউশন নিয়ে আলোচনা। এখন আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন আছে কিনা অথবা কোনো অবজারভেশন আছে কিনা এই ব্যাপার স্যাপারগুলো চাইলে আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা চ্যাটে লিখেও জানাতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। আমরা আচ্ছা ভাইয়া, এক ভাইয়া প্রশ্ন করছে হোয়াট অ্যাবাউট গেট এক্স। আচ্ছা দেখেন, গেট এক্স একটা ডিফারেন্ট টাইপের সলিউশন। এটা শুরু হয়েছে স্টেট ম্যানেজমেন্ট দিয়ে, কিন্তু পরবর্তীতে এটা ইভলভ করছে একটা মাইক্রো ফ্রেমওয়ার্কে। মাইক্রো ফ্রেমওয়ার্ক বলতে এটা নট অনলি স্টেট ম্যানেজমেন্ট সলিউশন এখন প্রোভাইড করতেছে, এর পাশাপাশি প্রোভাইড গেটেক্স এখন রাউটিং ম্যানেজমেন্ট সলিউশন দেয়, সাথে হইতেছে আপনার থিম ম্যানেজমেন্ট করতে দেয়, সাথে লোকালাইজেশনের সলিউশন দেয়। তো গেটেক্স যদি কোনো একটা অ্যাপ তৈরি করতে যান খুব অল্প সময়ে উইদাউট এনি বয়লার প্লেট, কোনো বয়লার প্লেট লেখা ছাড়া যদি কোনো কোড তৈরি করতে যান সেই ক্ষেত্রে গেটেক্স ব্যবহার করতে পারবেন। এবং গেটেক্স এত পপুলার হয়েছে রিসেন্টলি গেটেক্স এর সিএলআইও ডেভেলপ করা হয়েছে। সুতরাং গেটেক্স পারফেক্ট একটা সলিউশন, যেটা কুইকলি বয়েল উইদাউট এনি বয়লার প্লেট ছাড়া যদি আপনি অ্যাপ ডেভেলপ করতে যান আহ, এই টাইপের সলিউশন প্রোভাইড করার জন্য। তো গেটেক্স নিয়ে আজকে আমি আলোচনার মধ্যে জাস্ট টপিকটা রাখছি, বিস্তর আলোচনা করি নাই। তার কারণটা হচ্ছে গেটেক্স রিঅ্যাক্টিভ ওয়েতে কাজ করে, যেটা স্ট্রিম বেস কাজ করে না, রিঅ্যাক্টিভ ওয়েতে কাজ করে, মোর লাইক ব্লক প্যাটার্নের মতোই কাজ করে, কম্পোনেন্ট গুলোর ইউসেজও ব্লক প্যাটার্নের মতোই। আবার এর কিছু কম্পোনেন্ট আছে যেটা কন্ট্রোলার কম্পোনেন্ট, যেটা অনেকটা চেঞ্জ নোটিফায়ারের মতো করে কাজ করে। তো এই ব্যাপার স্যাপার গুলো যদি আপনি জানেন, প্রোভাইডার, রিভারপড, ব্লক, এরা হইতেছে ইউনিক স্টেট ম্যানেজমেন্ট ওয়ে। এই ব্যাপার স্যাপার গুলো যদি আপনি জানেন আপনাকে আলাদা করে গেটেক্স শিখতে হবে না, আপনি তখন বাই নেচার গেটেক্সে কোড করতে পারবেন। তো এটাই হইতেছে গেটেক্স এর ব্যাপার। এবং গেটেক্স যদি কুইকলি একটা অ্যাপ শুরু করতে চান, এই প্রোভাইডার, তারপর হচ্ছে আপনার রিভারপড, তারপর হচ্ছে ব্লক, এইগুলো চাইতে বেটার 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 একটা সলিউশন। এবং এটা সুবিধা হচ্ছে, এবং যে কারণে এটা আজকে আলোচনার মধ্যে নাই, সেটা হচ্ছে এটা শিখতে খুব বেশি সময় লাগে না, খুব ইজিলি শিখে ফেলা যায়। এটা হচ্ছে গেটেক্স এর ব্যাপার। আচ্ছা, মিরাজ ভাই প্রশ্ন করছে হাউ টু ইমপ্লিমেন্ট এ চ্যাট এপিআই উইথ ব্লক উইদাউট রিফ্রেশ, হাউ ক্যান আই গেট নিউ মেসেজেস, গিভ মি অ্যান আইডিয়া। আচ্ছা, আপনি যদি ব্লক প্যাটার্ন ইউজ করে চ্যাট এপিআই ইমপ্লিমেন্ট করতে চান, যদি রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করতে চান, রেস্ট এপিআই দিয়ে আপনি চ্যাটিং করতে চান, রেস্ট এপিআই আসলে দিয়ে চ্যাটিং করাটা কনভিনিয়েন্ট কোনো ওয়ে না। প্রফেশনালি যখন অ্যাপ তৈরি করা হয় রেস্ট এপিআই দিয়ে চ্যাটিং করা হয় না। তো চ্যাট করার জন্য যে ব্যাপারটা মানে চ্যাটিং বা লাইভ লাইভ ডাটা চেঞ্জ করার জন্য সার্ভার সার্ভার থেকে অ্যাপে লাইভ ডাটা চেঞ্জ করার জন্য যে টেকনিকটা ব্যবহার করা হয় বা যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ওয়েব সকেট। আপনি ফায়ার বেস দিয়েও এটা করতে পারবেন, ওয়েব সকেট দিয়েও করতে পারবেন। তো এপিআই ইমপ্লিমেন্টেশন এটা স্টেট ম্যানেজমেন্টের থেকে পুরো ডিফারেন্ট একটা ব্যাপার। তো আপনি চাইলে স্টেট ম্যানেজমেন্টের সাথে অবশ্যই কম্বাইন করে ব্যবহার করতে হবে, কিন্তু ডিফারেন্ট একটা ব্যাপার। তো আপনি যদি ব্লক ব্যবহার করেন সামনে বা রিভার পড ব্যবহার করেন সামনে, সবগুলা দিয়েই আপনি
চ্যাট মানে চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, কিন্তু রেস্ট এপিআই যে চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করাটা হার্ডার, কারণ রেস্ট অ্যাপ্লিকেশন পুশ পুল মেকানিজমে কাজ করে না, জাস্ট পুল মেকানিজমে কাজ করে। রেস্ট এপিআই ক্লায়েন্ট থেকে সার্ভারে কমিউনিকেট করতে পারে না, জাস্ট সার্ভার থেকে দুঃখিত, সার্ভার থেকে ক্লায়েন্টে কমিউনিকেট করতে পারে না, জাস্ট ক্লায়েন্ট টু সার্ভার কমিউনিকেট করতে পারে, অর্থাৎ ওয়ান ওয়ে। তো এই ওয়ান ওয়েতে আপনি চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন না, রেস্ট এপিআই দিয়ে চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন না, আপনাকে অবশ্যই সকেটে যাইতে হবে। তবে আপনি কিছু জিনিসপত্র একটু যদি কম্প্রোমাইজ করে তৈরি করতে চান তাহলে তৈরি করা যাবে। সেই ব্যাপারটা আবার প্রফেশনাল হবে না, সেটা হচ্ছে আপনি একটা টাইমার লাগাইতে পারেন, সেই টাইমার দিয়ে প্রত্যেক 10 সেকেন্ড পর পর একটা এপিআই হিট করে চেক করতে পারেন যে নতুন ডাটা আসছে কিনা। ওইটা প্রফেশনাল ওয়ে না, আপনি অবশ্যই সকেটে যাবেন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। ওকে, এরপরে সম্রাট ভাই প্রশ্ন করছে প্রত্যেক স্ক্রিনের জন্য একটা করে প্রোভাইডার ক্লাস বানাতে হবে কি, আর সবগুলো প্রোভাইডার ক্লাস কি মাল্টি প্রোভাইডার মেইনের মধ্যে একদম প্যারেন্ট হিসেবে ব্যবহার করতে হবে নাকি একদম স্ক্রিন ওয়াইজ? আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। উনি জিজ্ঞেস করছে যে লোকাল স্কোপ আর গ্লোবাল স্কোপ এই দুইটা কিভাবে আপনি ব্যবহার করবেন। দেখেন, আপনি মেইন ক্লাসের মধ্যে প্রোভাইডার যেগুলো বলে দিতেছেন এটাকে বলা হইতেছে গ্লোবাল স্কোপ, আর প্রত্যেকটা স্ক্রিন ওয়াইজ যে প্রোভাইডারটা ব্যবহার করতেছেন এটা হইতেছে লোকাল স্কোপ। তো আপনি ইউজ কেসটা ডিফাইন করবেন যে একটা এপিআই থেকে ডাটা লোড করতেছি, লোড করে শুধুমাত্র এই স্ক্রিনের মধ্যে দেখাইতেছি, তাহলে এটা লোকাল স্কোপে থাকবে। ওই প্রোভাইডারটা ওই স্ক্রিনের জন্য কাজ করবে। আবার কিছু ইউজ কেস আছে যেমন ট্রান্সলেশন, থিম, এটা পুরো অ্যাপ জুড়ে কাজ করবে, এইটার জন্য আপনি গ্লোবাল স্কোপ ব্যবহার করবেন। তাহলে থিম, তারপর লোকালাইজেশন, তারপর অথেন্টিকেশন, এই টাইপের জন্য যে প্রোভাইডার গুলো আছে এইগুলো মেইনের মধ্যে দিয়ে পুরো অ্যাপটাকে স্কোপের মধ্যে নিয়ে দেবেন। আর স্ক্রিন স্পেসিফিক স্কোপের মধ্যে রাখবেন, স্ক্রিন স্পেসিফিক প্রোভাইডারের মধ্যে রাখবেন সেইগুলো যেগুলো জাস্ট ওই পেজের মধ্যে আপনি এপিআই কল করতেছেন, ওই পেজের মধ্যে চেঞ্জেস করতেছেন। অর্থাৎ প্রোভাইডার, ব্লক, রিভারপোর্ট যেটাই আপনি ব্যবহার করতে চান, এই এই প্রত্যেকটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশনের জন্য আপনার দুই রকমের ক্লাস লাগবে, একটা হইতেছে গ্লোবাল স্কোপ হ্যান্ডেল করার জন্য, আর একটা হইতেছে লোকাল স্কোপ হ্যান্ডেল করার জন্য। অর্থাৎ মেইন ক্লাসের মধ্যে আপনার কিছু প্রোভাইডার বা কিছু ব্লক কম্পোনেন্ট রাখতে হবে যেটা গ্লোবাল স্কোপ হ্যান্ডেল করবে, আবার স্ক্রিন স্পেসিফিকও রাখতে হবে যেটা লোকাল স্কোপ হ্যান্ডেল করবে। আপনি যদি বাই ডিফল্ট আবার সবকিছু গ্লোবালি রেখে দেন তখন অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যাবে। আপনাকে ডিটারমাইন করতে হবে যে কোনটা লোকালি কাজ করবে আর কোনটা গ্লোবালি কাজ করবে। আচ্ছা, এরপর কাজী শিহাব ভাই, উনি আস্ক করছেন ইজ ইট সেফ টু অ্যাপ্লাই গেটেক্স ইন বিগ রেঞ্জ প্রজেক্ট। ভাইয়া, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কোড, যে কোয়ালিটিফুল কোড লেখে সে সব ধরনের স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করেই বিগ প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে। যে কোড লেখার বেসিক প্রিন্সিপাল গুলো বোঝে, যার এক্সপিরিয়েন্স আছে কোড কিভাবে লিখতে হয়, বড় প্রজেক্ট কিভাবে হ্যান্ডেল করতে হয়, সে স্টেটফুল উইজেট দিয়েই বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। আর যারা ইনএক্সপিরিয়েন্স, এখনো এত বড় প্রজেক্ট হ্যান্ডেল করে নাই, তারা, তাদেরকে যদি খুব ভালো একটা স্টেট ম্যানেজমেন্ট সলিউশন দেন, ব্লকও দেন, তারাও কিন্তু বড় প্রজেক্ট লিখতে গেলে আসলে ম্যানেজমেন্ট বা কোডের কোয়ালিটিটা লো করে ফেলবে। তাহলে ছোট প্রজেক্টে কোড করতেছেন নাকি বড় প্রজেক্টে কোড করতেছেন, কিভাবে কোড করতেছেন, এই ব্যাপারটা নির্ভর করে আপনি কোড লেখার প্রিন্সিপাল কতটা জানেন এইটার উপরে। এই ক্ষেত্রে স্টেট ম্যানেজমেন্ট সলিউশন কোনটা চুজ করবেন সেটার বেটার ব্যাপার হচ্ছে যে স্টেটমেন্ট সলিউশনটা টাইট বেশি। দেখেন, আমরা যখন ব্লক ব্যবহার করছি আমরা কিন্তু ভেরিয়েবল দিয়ে স্টেট তৈরি করতে পারি না, এটা টাইট। আবার যখন আমরা প্রোভাইডার ব্যবহার করছি আমরা ভেরিয়েবল দিয়ে স্টেট তৈরি করতে পারছি, ওটা লুজ। তাহলে লুজ স্টেট ম্যানেজমেন্ট সলিউশনে লেখা কোড যেটা আছে এটা খুব সহজেই মেস করে ফেলা যায়। তাহলে বড় প্রজেক্টে আমরা লুজ ব্যবহার করব না, বড় প্রজেক্টে আমরা সবসময় টাইট জিনিসপত্র ব্যবহার করার চেষ্টা করব, যেগুলো অনেক কনস্ট্যান্ট, যেগুলো নিয়মের বাইরে জিনিসপত্র ব্যবহার ইউজ করতে দেয় না। তো গেটেক্স ব্যবহার করে বড় রেঞ্জের প্রজেক্ট তৈরি করা সম্ভব, অবশ্যই সম্ভব। এবং আপনি যদি ভালো কোডার হন খুব এফিশিয়েন্টলি তৈরি করতে পারবেন। কিন্তু গেটেক্স ব্লকের মতো এত টাইট না, ব্লকের মতো এত রুল রেগুলেশন ফোর্স করে না আপনার উপরে। গেটেক্সে মোটামুটি যেভাবে ইচ্ছা সেভাবে কন্ট্রোলার তৈরি করা যায়, যেভাবে ইচ্ছা সেখানে কল করে ব্যবহার করা যায়। তাই এই জিনিসপত্র নিয়ে যদি আপনি একটু কনসার্ন থাকেন যে আমি গেটেক্স ব্যবহার করতেছি অর্গানাইজ ওয়েতে, সিএলআই ইউজ করে আমি কম্পোনেন্ট গুলো অর্গানাইজ ওয়েতে তৈরি করে নিতেছি, যেখানে সেখানে যে কোনো ভাবে ইউজ করতেছি না, অবশ্যই গেটেক্স দিয়ে বড় প্রজেক্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ভিডিও কনফারেন্সিং? ভিডিও কনফারেন্সিং এর জন্য স্টেট ম্যানেজমেন্ট সলিউশন, ভিডিও কনফারেন্সিং এর জন্য আপনি যে কোনোটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। দেখেন, একটা ভিডিও কনফারেন্সিং অ্যাপের মধ্যে
বিভিন্ন ক্লাসিফিকেশন থাকতে পারে, যে একটা সিঙ্গেল স্ক্রিনের অ্যাপ হইতে পারে, একটা সিঙ্গেল স্ক্রিনের অ্যাপে ভিডিও কনফারেন্সিং হইতেছে, আবার গুগল মিটের মতো একটা খুব কমপ্লেক্স অ্যাপ হইতেছে যেটা তো ভিডিও কনফারেন্সিং হইতেছে। তো আমি বলবো যদি একটা সিঙ্গেল স্ক্রিনের অ্যাপ ভিডিও কনফারেন্সিং এর জন্য তৈরি করতেছেন তাহলে প্রোভাইডার ব্যবহার করেন। একটা অনেক বড় অ্যাপ যেখানে 200-300টা স্ক্রিন আছে সেটাও ভিডিও কনফারেন্স করতেছে, সেই ভিডিও কনফারেন্সিং অ্যাপের জন্য আপনি ব্লগ ব্যবহার করেন। ব্যাপারটা ইউজ কেস স্পেসিফিক না, এটা সর্ট অফ সাইজ স্পেসিফিক, অ্যাপ্লিকেশনের স্কেল স্পেসিফিক, যে ভিডিও কনফারেন্সের অ্যাপ ছোট হতে পারে, ভিডিও কনফারেন্সিং এর অ্যাপ বড় হইতে পারে, সেখানে চ্যাট ফাংশনালিটি থাকতেও পারে, সেখানে আপনার কি বলে ফিল্টার ব্যবহার করার ফাংশনালিটি থাকতেও পারে, নাও থাকতে পারে। তো যদি থাকে তাহলে বেটার যেগুলো রোবাস্ট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন আছে, ব্লকের মতো, গেটেক্স এর মতো, রিভারপডের মতো, এগুলো ব্যবহার করেন। আর যদি অ্যাপটা ছোট হয়, ভিডিও কনফারেন্সিং এর অ্যাপই কিন্তু ছোট হয়, একটা স্ক্রিন, সেক্ষেত্রে আপনি প্রোভাইডার ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকের ক্লাসের ভিডিওটা কোথায় পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, এটা হইতেছে ইন্টারেক্টিভ কেয়ার থেকে আপনাদের জানায় দেওয়া হবে ভিডিওটা কোথায় পাওয়া যাবে, ওনারা আপনাদের সাথে শেয়ার করে দেবে। ওনাদের পেজে ওনারা আপডেট দিয়ে থাকেন, ওইখান থেকেও আপনারা ব্যাপার দেখে নিতে পারেন যে ভিডিওটা কোথায় পাওয়া যেতে পারে। আচ্ছা, হাউ টু হ্যান্ডেল ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক ইন অ্যান্ড স্টেট ম্যানেজমেন্ট। আচ্ছা, দেখেন, এখানে আমরা কনফিউজ হয়ে যাই। ব্যাকগ্রাউন্ড টাস্কের সাথে স্টেট ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নাই, দুইটা দুই জিনিস। স্টেট ম্যানেজমেন্ট ইউআই রিঅ্যাক্টিভিটি কন্ট্রোল করে, আর ব্যাকগ্রাউন্ড টাস্ক আসলে ব্যাকগ্রাউন্ড লজিক কন্ট্রোল করে। আমরা ব্যাকগ্রাউন্ড টাস্কের জন্য আইসোলেট ব্যবহার করতে পারি, ব্যাকগ্রাউন্ড সার্ভিস ব্যবহার করতে পারি। এখন এই ব্যাকগ্রাউন্ড সার্ভিস যে ডাটাটা আমাদের আউটপুট দিতেছে, সেই ডাটা আপনি চাইলে প্রোভাইডার দিয়ে সামনে দেখাতে পারেন, চাইলে গেটেক্স দিয়ে সামনে দেখাতে পারেন, চাইলে ব্লক দিয়ে সামনে দেখাতে পারেন। তো আমি সবসময় বারবার মেনশন করছি যে আপনার অ্যাপ্লিকেশনের স্কেল বুঝতে হবে, বড় অ্যাপ্লিকেশন বুঝতে হবে, আহ, আহ, দেখতে হবে। বড় অ্যাপ্লিকেশন বলতে কনটেক্সট বুঝতে হবে। বড় অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কোডের পরিমাণ বেশি আছে, 10,000 লাইনের কোড আছে, 10,000 লাইনের কোড হইতেছে বড় অ্যাপ্লিকেশন, 2,000 লাইনের কোড হইতেছে ছোট অ্যাপ্লিকেশন। এখন এই অ্যাপ্লিকেশন যে আপনি ভিডিও কনফারেন্সিং করতেছেন নাকি ব্যাকগ্রাউন্ড টাস্ক করতেছেন, এগুলো এখানে রিলেভেন্সিতে আসবেই না। আপনি যদি খুব জটিল কাজ করেন, মনে করেন ব্যাকগ্রাউন্ডের জটিল একটা কাজ করতেছেন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা খুব ছোট, 2,000 লাইনের কোড, সেক্ষেত্রে আপনি ইজিলি প্রোভাইডার ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি খুব বড় একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন যেখানে কোনো ব্যাকগ্রাউন্ড টাস্ক করতেছেন না, ভিডিও কনফারেন্সিং করতেছেন না, জাস্ট রেস্ট এপিআই কল দিতেছেন, এই অ্যাপটাকেও আমরা বড় অ্যাপ হিসেবে মেনশন করবো, যে অ্যাপের মধ্যে 150-200টা স্ক্রিন আছে, 150-200টা স্ক্রিনে শুধুমাত্র এপিআই কলই হয়, এপিআই কল ছাড়া কিছু হয় না, এটাও কিন্তু বড় অ্যাপ। তাহলে এই টাইপের অ্যাপগুলোকে আমরা বলতেছি বড় অ্যাপ। এই ধরনের বড় অ্যাপে আমরা রোবাস্ট স্টেট ম্যানেজমেন্ট সলিউশন ব্যবহার করবো। তাহলে ব্যাকগ্রাউন্ড টাস্ক এটার কথা বলেন, ভিডিও কনফারেন্সিং এর কথা বলেন, আপনার অ্যাপ্লিকেশনের কত লাইনের কোডের অ্যাপ্লিকেশন, বা আরো কত ফিচার আসবে অ্যাপ্লিকেশনের মধ্যে, এই ব্যাপারটা চিন্তা করবেন। টাস্ক কি করতেছেন এটা মাথায় রাখারই দরকার নেই। তো এটা হইতেছে ব্যাপার, স্টেট ম্যানেজমেন্ট কোনটা চুজ করবেন মাথায় এটা রাখবেন, যে অ্যাপ্লিকেশন বড় বড় বলতে কত বেশি ফিচার আছে, কত বড় কোড আছে, কোডের পরিমাণ কত বড় আছে, কাজ কত জটিল নাকি কাজ কত সিম্পল, এটা মাথায় রাখার দরকারই নেই। আচ্ছা, আশিক ভাই প্রশ্ন করছে স্টেট ম্যানেজমেন্ট প্রোভাইডার ব্লক আন্ডার দ্য হুড ফান্ডামেন্টাল কিভাবে কাজ করে এটা লার্ন করার জন্য গাইডেন্স দেবেন কাইন্ডলি। আচ্ছা, ইউজ করার জন্য আন্ডার দ্য হুড কেমনে কাজ করতেছে এটা জানার দরকার নাই, কিন্তু আপনি যদি এক্সপ্লোর করে দেখতে চান যে ব্যাপারটা কিভাবে কাজ করতেছে, তাহলে গাইডলাইন হইতেছে কোর টেকনোলজিটা জানতে হবে। দেখেন, প্রোভাইডার আন্ডার দ্য হুড ইনহেরিটেড উইজেট নিয়ে কাজ করে। আপনি ফ্লাটারের ইনহেরিটেড উইজেট নিয়ে একটু পড়াশোনা করেন, ইনহেরিটেড উইজেটটা শিখে নেন। যদিও কোনো অ্যাপ্লিকেশন এটা আপনি ব্যবহার করবেন না আমি জানি, তার কারণটা হইতেছে খুব জঘন্য একটা ব্যাপার, কিন্তু ওই যে নলেজের জন্য ইনহেরিটেড উইজেটটা পড়ে নিতে পারেন। তাহলে ইনহেরিটেড উইজেট নিয়ে যদি একটু পড়াশোনা করেন তাহলে প্রোভাইডার কিভাবে কাজ করতেছে এটা বুঝতে পারবেন। আর স্ট্রিম নিয়ে পড়াশোনা করেন। স্ট্রিম স্ট্রিমের মধ্যে যে ব্যাপার স্যাপারগুলো আছে, কি স্ট্রিমে কিভাবে ইভেন্ট এমিট করে, স্ট্রিমের সিঙ্ক পার্টে কিভাবে ডাটা দেয়, স্ট্রিম থেকে কিভাবে স্ট্রিম কনজিউম করে, এই কনজিউম করে আমরা ডাটাটা কিভাবে রিসিভ করি, এই ব্যাপার স্যাপারগুলো যে নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে ব্লক কিভাবে কাজ করে তাহলে এটা বুঝতে পারবেন। তাহলে প্রোভাইডার ডিপলি কাজ করে কিভাবে এটা বোঝার জন্য আপনি ইনহেরিটেড উইজেট নিয়ে পড়াশোনা করবেন, আর ব্লক কিভাবে কাজ করে এটা বোঝার জন্য আপনি স্ট্রিম নিয়ে কাজ করবেন। স্ট্রিম মানে ফ্ল্যাট ডার্টের বেসিক বেসিক যে স্ট্রিম ব্যাপার স্যাপার আছে এটা নিয়ে কাজ করবে। আর একটা প্র্যাকটিসও করতে পারেন, সেটা হচ্ছে ব্লক লাইব্রেরি, ফ্লাটার ব্লক লাইব্রেরি দিয়ে ব্লক ইমপ্লিমেন্ট না করে স্ক্র্যাচ থেকে শুধু স্ট্রিম ব্যবহার করে ব্লক ইমপ্লিমেন্ট করা যায়, এইভাবে একটু ইমপ্লিমেন্ট করা ট্রাই করতে পারেন, তাহলে ব্লক কিভাবে কাজ করে এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। আর প্রোভাইডার ব্যবহার না করে ইনহেরিটেড উইজেট দিয়ে যদি ছোট্ট একটা প্র্যাকটিস অ্যাপ করেন, যেটা আপনি স্টেট ম্যানেজ করতেছেন ইনহেরিটেড উইজেট দিয়ে, তাহলে বুঝবেন প্রোভাইডার ইন্টারনালি কিভাবে কাজ করে। ওকে, হুইচ এস এম
ইজি টু লার্ন ভাইয়া, ইজি লার্ন করার জন্য ইজি হইতেছে, সবচেয়ে ইজি হচ্ছে প্রোভাইডার দিয়ে শুরু করে, তারপর রিভার পডে যান, তারপর ব্লকে যান। এটা হইতেছে হায়ারকি, প্রোভাইডার, রিভার পড, ব্লক। একটাও ছাড়লেও হবে না, সবগুলাই শিখতে হবে। এবং হুট করে ব্লক যেহেতু রোবাস্ট, ব্লক দিয়ে শুরু করলেও হবে না, শুরু করতে হবে প্রোভাইডার দিয়ে। এবং মিনিমাম প্রত্যেকটা সলিউশন দিয়ে একটা করে অ্যাপ তৈরি করতে হবে। ওকে, এটা হইতেছে মেহেদি ভাইয়ের প্রশ্নের আনসার ছিল। আচ্ছা, ওকে, মনে হয় আমরা সবগুলো আনসার কভার করে ফেলতে পারছি। আহ জি ভাই, আমারও তাই মনে হয়। সো আমরা প্রায় আমাদের সেশনটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আহ আজকের ওয়েবিনারে আশা করি আপনারা আসলে স্টেট ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, আশা করি সেটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। সো আমরা আসলে ইন্টারেক্টিভ কেস থেকে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের উপর একটা ক্যারিয়ার পাথ নিয়ে আসতেছি। আমি চ্যাটে বেশ কয়েকবার লিঙ্ক দিয়েছি। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই ইন্টারেক্টিভ কেস এর ওয়েবসাইট বা ফেসবুক পেজে একটু ভিজিট করে দেখবেন। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কোর্সটা নেওয়ার জন্য, আপনারা যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। সো থ্যাংক ইউ নিয়ামুল ভাই, এত সুন্দর একটা ওয়েবিনার নেওয়ার জন্য। সো আপনি পারমিশন দিলে আমরা হচ্ছে আজকে সেশনটা এখানে এন্ড করবো না। জি, থ্যাংক ইউ ভাইয়া। আপনাদেরও অনেক ধন্যবাদ যে আসলে আহ, ভাইয়ারা যারা আছে, যারা ফ্লাটার শিখতে চাইতেছে, তাদের সাথে ফেস টু ফেস কমিউনিকেট করার একটা ওয়ে ক্রিয়েট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই। সো থ্যাংক ইউ ওকে ভাইয়া। ভাই, তো আজকের সেশনটা থ্যাংক আমরা ইউ এখানে ভাইয়া। এন্ড করছি। থ্যাংক ইউ এভরিওয়ান যারা রেজিস্ট্রেশন করেছেন আজকে ওয়েবিনারের জন্য, তারা ইনশাল্লাহ আজকের রেকর্ডিংটা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া। আল্লাহ হাফিজ ভাইয়ারা।